এখন গোপালগঞ্জে এই দায়ভার কার? সেনাপ্রধান মীর জাফর, নারায়ণ চন্দ্র পালের বংশধর হাসিনা মাগি, ডিজিএফআই, এনএসআই, ডিবি, বিএনপির ভারতপন্থী কিছু বেশ্যার সন্তান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা। দায়ভার এদের। গোপালগঞ্জে সহিংসতা এবং হত্যাকাণ্ডের দায় নিতে হবে সেনাপ্রধান এবং বিএনপির কিছু নেতৃবৃন্দ ভারতপন্থী। দর্শক, এমন মন্তব্য করলেন জ্যাকব মিল্টন। পাশাপাশি আলোচনা করেছেন ভারত কিভাবে বাংলাদেশি লোকদেরকে দিয়ে এবং সেনাবাহিনীকে দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এই নৈরাজ্য সৃষ্টি করেছে। জ্যাকব মিল্টনের সম্পূর্ণ আলোচনা শুনলে বিষয়টি আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। দর্শক কিন্তু এই মুহূর্তে যারা লাইভে আমার সাথে যোগ দিয়েছেন এবং এই ভিডিওটি ভবিষ্যতে দেখবেন এবং শেয়ার করবেন, তাদের সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতিও রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে, মানসিকভাবে এবং পরিবার পরিজনদেরকে নিয়ে সুস্থ সাবলীল একটা জীবন ধারায় আপনারা ব্যস্ত আছেন। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, ধার্মিক বিভিন্ন দিক থেকে আমি যেমন একটা উৎকণ্ঠার মধ্যে আছি, কনফিউশনের মধ্যে আছি, আপনারাও আছেন। এখন আজকের কয়েকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। তার ভিতরে একটা বিষয় হলো, গোপালগঞ্জ মনে হচ্ছে একটা হিল ট্রাক্টসের মতো তৈরি হচ্ছে। গোপালগঞ্জটাও মনে হচ্ছে হিল ট্রাক্টসের শান্তি বাহিনী ঢুকেছে। মানে হিল ট্রাক্টসে গারো, মারমা, খাসিয়া, অন্যান্য ট্রাইবাল লোকজন আছে, কিন্তু গোপালগঞ্জে ট্রাইবাল লোকজনের অনুপস্থিতিতে ওখানেও কেন যেন মনে হচ্ছে সাঁওতাল, ট্রাইবাল, ইন্ডিয়ান, মারাঠি, গুজরাটি, এনএসজি, ওখানেও যেন কেমন যেন একটা হিট ট্রাক্স তৈরি হয়েছে। কেন আমি এই কথাটা বলছি? 2 দিন পর পর হিল ট্রাক্সে সন্তু লারমা এবং ভারতের অনুগ্রহে বাংলাদেশিদের উপরে, বাংলা ভাষীদের উপরে যখন হত্যাযজ্ঞ একের পর এক চালানো হয়েছে, মুজিব শেখ সঠিক সিদ্ধান্ত নিয়ে ওখানে আর্মি ডিপ্লয় করেছে। আর্মি ডিপ্লয় করার পরে তাদেরকে যেভাবে পেরেছে ওখানকার রাষ্ট্রদ্রোহী বেঈমান যারা ছিল তাদেরকে দমন করেছে, দমন আজও করছে। এখন বাংলাদেশের গোপালগঞ্জ কি এ ধরনের একটা হিল ট্রাক্স হতে যাচ্ছে কিনা? আমি যদি ন্যারেটিভটাকে এভাবে বলি, আপনারা একা একা একটু চিন্তা করে দেখেন তো। হিল ট্রাক্সে এই সশস্ত্র অভ্যুত্থান সংগ্রাম এবং বাংলা ভাষীদের মেরে ফেলা কারা শুরু করেছে? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সশস্ত্র জঙ্গিবাদ কারা তৈরি করেছে? ভারত তৈরি করেছে। ভারত তৈরি করার পরে এটাকে আওয়ামী লীগ সরকার, মুজিব শেখ চেষ্টা করেছে সন্তু লারমাকে, শান্তি বাহিনীকে থামানোর জন্য। গত 53 বছরে ভারতের এই বেঈমানি, ভারতের এই পরশ্রীকাতরতা, ভারতের এই হিংস্রতা, ভারতের এই জঙ্গি তৎপরতা, ভারতের এই বেশ্যাগিরি, ভারতের এই হারামজাদামিগিরি, ভারতের এই খুনি আচরণ পরিবর্তন হয়েছে? আজও সন্তু লারমা বেঁচে আছে, আজও ওখানে হত্যাযজ্ঞ হচ্ছে, আমার বাংলা ভাষী ভাই বোনদেরকে মেরে ফেলা হচ্ছে। ঠিক
একটা হিল ট্রাক্টস। এখন তৈরি হচ্ছে একটা ডিস্ট্রিক্ট কল গোপালগঞ্জ। এখন এখানে এই গোপালগঞ্জে যারা বসবাস করে ওখানে সাঁওতাল, মারমা, খাসিয়া এরা কেউ নেই, কিন্তু ওখানে র আছে, ওখানে ভারত আছে, ওখানে এনএসজি আছে। আপনাদের বিশ্বাস হয় না? আপনারা বলবেন আমি মিথ্যা কথা বলছি। ওখানে যে শান্তি বাহিনীর মতো বাংলাদেশি যারা দেশপ্রেমিক তাদেরকে মারার জন্য এরা আছে না, এরাও তো ওই সাঁওতাল, খাসিয়া, র, হারামজাদা, কুত্তার বাচ্চা, বেঈমানের বাচ্চা, বেশ্যার বাচ্চা, এরাও তো ওইগুলা নাকি, যারা আমাদের বাংলাদেশকে আন্ডারমাইন করার জন্য, যারা আমার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধূলিসাৎ করার জন্য এই খানকির ছেলেরা এরা ওখানে আছে না? এরা এই খানকির ছেলেরা তো আছে। এই অস্ত্র কোথা থেকে আসছে? এই অস্ত্র কোথা থেকে আসছে? এসব অস্ত্র কারা দিয়েছে? কারা দিয়েছে? বাংলা ওয়াকার দিচ্ছে? দিতে পারে, কারণ ওয়াকার তো তাদের দুলাভাই। ওয়াকার তাদের দুলাভাই না? অথবা বাংলাদেশে বসবাসকারী এরাও তো দিতে পারে, এরা তো বাংলাদেশেই আছে, ক্যান্টনমেন্টে তো ওয়াকার তাদেরকে জামাইয়া ধরে রেখেছে, তো তারাও তো দিতে পারে, পারে না? নাকি এগুলা কারা করেছে? তারাই তো করেছে, রাইট? এগুলোও করেছে। এখন তাইলে আমি যদি আপনাদেরকে বলি ওখানেও একটা হিল ট্রাক্টস তৈরি করা হয়েছে এদেরকে দিয়ে, এবং ভারতীয়রা খুব আনন্দ পাচ্ছে যে সাঁওতাল ছাড়া, খাসিয়া ছাড়া, মারমা ছাড়া, রাখাইন ছাড়া তারা একটা শান্তি বাহিনী ওখানেও তৈরি করছে। এখন এই গোপালগঞ্জের 2 দিন পর পর যে হিংস্রতা, যে ধ্বংসযজ্ঞ যেটা চালানো হয়, দায়ভারটা আসলে কার? পার্বত্য চট্টগ্রামের যেটা হচ্ছে দায়ভার ভারতের, এর দায়ভার ওখানকার বসবাসরত সংখ্যালঘু বাংলাদেশি, যাদেরকে আমি অবাঙালি বলতে পারবো না, বাংলাদেশি, আমারই বাংলাদেশি নাগরিক, তারা বেইমানি করেছে, তারা বজ্জাতি করেছে, তারা দেশদ্রোহিতা করেছে, দায়ভার তাদের। এখন ওটাকে ফ্যাসিলিটেট করার জন্য দায়িত্বটা কার? সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের দায়িত্ব। কিন্তু এটার বেনিফিশিয়ারি কে? ওখানকার এই ইনসার্জেন্সি কন্টিনিউয়েশনের বেনিফিশিয়ারি কে? ভারত। এর বেনিফিশিয়ারি কে? ওই দেশদ্রোহী মাইনরিটিরা। আমি সব মাইনরিটিদের বলছি না, সব মাইনরিটিদের দোষ দিলে ব্ল্যাঙ্কেটলি অন্যায় হবে, কিন্তু তাদের ভিতরে অনেকে আছে যারা শান্তি বাহিনী নামে কুত্তার বাচ্চা বাহিনীতে তারা যোগ দিয়েছে, ইনক্লুডিং সন্তুলার। এখন গোপালগঞ্জে এই দায়ভার কার? সেনাপ্রধান মীর জাফর, নারায়ণ চন্দ্র পালের বংশধর হাসিনা মাগি, ডিজিএফআই, এনএসআই, ডিবি, বিএনপির ভারতপন্থী কিছু বেশ্যার সন্তান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা। দায়ভার এদের। এখন এরা কি সরকারের বাইরে? ইটস এ $1 মিলিয়ন কোয়েশ্চেন। গোপালগঞ্জের দায়ভার যদি সেনাপ্রধান মীর জাফর হয়, হাসিনা মাগি হয়, হাসিনা মাগির পরে ডিজিএফআই, এনএসআই এবং ডিবি হয়, আর্মি সিকিউরিটি ইউনিট হয়, তাইলে তারা কি সরকারের বাইরে? ইটস এ $1 মিলিয়ন কোয়েশ্চেন। এটা নিয়ে আমি কথা বলবো। আর
এই গোপালগঞ্জে আমি হিলট্রাক্সের বেনিফিশিয়ারি যদি হয় ভারত, গোপালগঞ্জ আমি প্রথমেই বলেছি, গোপালগঞ্জটাকে এই মুহূর্তে যদি হিলট্রাক্স বানানোর পায়তারা করা হয়, দিস ইজ ইন্ডিয়ান স্ট্র্যাটেজি। কেন ইন্ডিয়ান স্ট্র্যাটেজি? হিলট্রাক্সকে তখন তারা কেন পিক করেছিল? ভারতের সাথে তাদের বর্ডার, এবং ওখানকার লোকজনরা ছিল তাদের বেতনভুক্ত। সন্তু লারমা এবং ওখানকার যে উপজাতি নেতারা ছিল তাদেরকে ওনারা পা ধোয়াইয়া ভারত কোলে তুলছে, কোলে তুইলা বলছে এবার দেশের সাথে বেইমানি করো। এখন গোপালগঞ্জের গোপালী যারা, তারা হইতে সন্তু লারমার বংশধর, তারা হচ্ছে নারায়ণচন্দ্র পালের বংশধর, যারা দেশের সাথে বেইমানি করার জন্য এক পায়ে দাঁড়াই আছে। এবং বেইমানি করার জন্য তারা রাস্তাঘাটে পিস্তল নিয়ে হাঁটে। রাস্তাঘাটে শুধু পিস্তল নিয়ে হাঁটে না, এই অস্ত্রগুলো নিয়ে হাঁটে, এই অস্ত্রগুলো নিয়ে হাঁটে, এই অস্ত্রগুলো নিয়ে হাঁটে, এই অস্ত্রগুলো নিয়ে হাঁটে। এখন আপনারা বলবেন ওখানে ভিকটিম, আহা আমার পোলা বিয়ে করতে চাইছে, আহা আমার পোলা ব্যবসা একমাত্র ছেলে মারা গেছে। মা, খালা, আপনাদের জন্য আমি ব্যথিত, আপনাদের জন্য আমার কষ্ট লাগে, আপনাদের সন্তান আমার ভাই। কিন্তু একটা কথা, গত 16 বছরে হাজার হাজার মানুষকে এভাবে ভারতীয়রা মেরেছে। আপনাদের মতো হাজার হাজার মা দুমড়ে মুচড়ে কান্নাকাটি করেছে। আপনাদের মতো হাজার হাজার মা কান্না করতে করতে মারা গেছে। হাসিনা শেখ গণভবনে বসে কি বলেছে জানেন? বিএনপি, জামাত, রাজাকার তারা এই খুনগুলো করেছে। কিন্তু আসলে খুন করেছিল কারা? আওয়ামী লীগ খুন করেছিল। খুন করেছিল কারা? ছাত্রলীগ খুন করেছিল। খুন করেছিল কারা? যুবলীগ খুন করেছিল। খুন করেছিল কারা? শ্রমিক লীগ, ওলামা লীগ, কুত্তা লীগ, হারামজাদা লীগ, বেশ্যা লীগ, তারা খুন করেছে। দোষ দিয়েছে কাদের? বিএনপি এবং জামাতকে। আজকে বিএনপির রাজনীতির পরিবর্তন হয়েছে। বাংলাদেশপন্থী বিএনপি যারা করে তাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছে। তাদের কণ্ঠ থেকে আর কথা বের হয় না, তাদেরকে কথা বলতে দেওয়া হয় না। কিন্তু ভারতপন্থী যারা, তাদের বাকবাকুম থামছে না। তারা কন্টিনিউয়াসলি বাকবাকুম করে যাচ্ছে, দেশদ্রোহিতা করে যাচ্ছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধাচারণ করতে গিয়ে ডক্টর জেনারেল মির্জাফর, সেনাপ্রধান মির্জাফরের ওখানে গিয়ে প্রতি রাত্রে ডিনার করে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দেশের সাথে বিদ্রোহ করে প্রণয় ভার্মার সাথে প্রতি রাত্রে ডিনার করে এই ভারতপন্থী বিএনপির লোকজনরা। আর তাদের টার্গেট একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারন্যাশনাল রেপুটেশনকে যদি ডিস্ট্রয় করা না যায়, তাইলে ইউনূসকে হটানো যাবে না। ইউনূসকে মেরে ফেলার মতো ক্ষমতা ওদের নাই, দুঃসাহস তাদের নাই, তাকে অ্যারেস্ট করে হাজতে ঢোকানোরও দুঃসাহস তাদের নাই। কিন্তু মিলিয়ন ডলার কোশ্চেন, দ্যাট ডক্টর মোহাম্মদ ইউনূস কি আমার আপনার পক্ষে না? আমি তো তাই বিশ্বাস করি। ডক্টর মোহাম্মদ ইউনূস কি দেশের সংখ্যাগুরু মানুষদের পক্ষে না? আমি তো তাই বিশ্বাস করি। সে কি বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী না? আমি তো তাই বিশ্বাস করি। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার কোনো স্বপ্ন নাই যে আমি বাংলাদেশে গিয়ে রাজনীতিবিদ হব। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার কাছে এবং দেশে এমন কিছু নাই যা আমার দরকার। হ্যাঁ, আমার দরকার আছে, দেশবাসীর ভালোবাসার দরকার আছে, দেশবাসীর দোয়ার দরকার আছে। আপনিও যাতে আমার জন্য দোয়া করেন, ওই দোয়াটা আমার দরকার আছে। এর বাইরে আমাকে দেয়ার মতো কোনো কিছু আপনাদের নাই। তাইলে
আপনি ক্রুশিয়াল ডিসিশন গুলো নিতে ভয় পাচ্ছেন কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কেন 24 ঘন্টার ভিতরে আপনার সমগ্র উপদেষ্টা পরিষদকে ভেঙে দিয়ে সবকে উপদেষ্টাদেরকে ফায়ার করে দেন না কেন? সব উপদেষ্টাদেরকে ফায়ার করে আপনার পছন্দ মতো 10 জন 15 জন নতুন উপদেষ্টাকে আপনি নিয়োগ দেন, এবং যেই 15 জনকে আপনি নিয়োগ দিবেন তাদের ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করেন, এবং নিয়োগ দেওয়ার আগে আপনি ডিজিএফআই ডিজি জেনারেল জাহাঙ্গীরকে বরখাস্ত করেন অথবা ফোর্স রিটায়ারমেন্টে পাঠান, এনএসআই ডিজি কে ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়ে দেন, সিআইডি ডিজি কে অথবা সিআইডি ইনচার্জ কে তাদেরকে অবসরে পাঠিয়ে দেন, ডিবির ইনচার্জে পাঠিয়ে দেন, এসইউর সিওজে পাঠিয়ে দেন। কেন জানেন? এরা কেউ আপনার প্রতি লয়াল না, এরা সবাই লয়াল সেনাপ্রধান মীর জাফরের কাছে। এখন সেনাপ্রধান মীর জাফর তাকে বসায়া রাইখা আপনি স্রেফ এ কথা বললে চলবে না যে আমি চলে গেলাম, আমি রিজাইন করব। এটা ছেলে মানুষ। এটা যদি আপনি করেন, দেশের 17 থেকে 20 কোটি মানুষ আপনাকে মাফ করবে না। মানুষকে কখনো কখনো ডিসিসিভ হতে হয়। আপনি কনফ্রন্টেশনে ভয় পাচ্ছেন, কেন ভয় পাচ্ছেন? আপনি একা একা চিন্তা করে দেখেন, আপনি খুব ক্রুশিয়াল পজিশনে, আপনাকে যখন রাজনৈতিক দল গঠন করতে গেলেন, লোকজন কিন্তু দেশের জনগণ আপনাকে মত দিয়েছিল রাজনৈতিক দল গঠন করার। আপনি ভয় পেয়েছেন, আপনি সব রেডি করে আপনি পিছু টান দিয়েছেন। এত কশাসলি কেউ রাজনীতি করতে পারে না, এত কশাসলি কেউ সামনে এগোতে পারে না। আপনি নোবেল একটা পেয়েছেন, আরো 10টা পাওয়ার যোগ্যতা রাখেন, পৃথিবীর বরেণ্য ব্যক্তি আপনি, কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে, দেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা নতুন একটা বিষয় আপনার কাছে। আমি এটা বুঝি, না বোঝার কোনো কারণ নাই, কিন্তু আপনি শুরুতেই চড়েছি নাগরদোলায় দেখি হাওয়া কোন দিকে যায়, এই থিওরিটাকে গ্রহণ করে আমার কেন যেন মনে হয় আপনি একটা ডিসঅ্যাডভান্টেজ আপনার জন্য আপনি তৈরি করেছেন। এই মুহূর্তে আপনি যদি আপনার পুরা উপদেষ্টা পরিষদকে ফায়ার করে আপনার ইচ্ছা মতো 15 জন উপদেষ্টাকে দিয়ে নতুন করে শাবল করে তারপরে আপনি যদি একটু সামনে এগোতে চান, আপনি নেক্সট 6 থেকে 8 মাস এর মধ্যে আপনি কোমর সোজা করে দাঁড়াতে পারবেন। আপনার প্রত্যেকটা সিকিউরিটি এজেন্সির প্রধানকে আপনার পরিবর্তন করতে হবে। আপনি সেনা প্রধান, নৌপ্রধান, বিমান বাহিনীর প্রধান, তাদেরকে বরখাস্ত করার জন্য আপনি যত তাড়াতাড়ি সম্ভব, আপনি যদি জুলাই প্রক্লেমেশনের দরকার হয়, সংবিধানের উইথহেল্ড করার দরকার হয়, যেমন সংবিধানকে সাসপেন্ড করে এটার দরকার হয়, আপনি তাই করেন, কারণ জনগণ আপনার পক্ষে। আপনি এ কথা দ্বিতীয়বার বলবেন না ওয়াকার আপনার বিপক্ষে আছে, অমুকের জন্য এইটা পারেন না, আপনি চলে যাবেন। পালানোর বয়স আপনার নাই, হাসিনা পালিয়েছে। আপনি যদি এই ক্ষমতা ছেড়ে পদত্যাগ করেও চলে যান, ভারত এবং আওয়ামী লীগ প্রচার করবে যে আপনি কাপুরুষ, আপনি পালিয়ে গেছেন। কারা বিপদে পড়বে জানেন? কারা বেইজ্জতি হবে জানেন? সবচেয়ে বেশি বেইজ্জতি হব আমি নিজে, কারণ আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে
আপনার নামটা আমি প্রথম বলেছিলাম। আপনার প্রতি যদি কখনো সমালোচনা হয়, এটা কেন যেন আমার গায়ে বাঁধে। কারণ আপনার অ্যাপয়েন্টমেন্ট as a chief advisor to the country, আমার কেন যেন এই পজিশনটাকে, আমার মনে হয় আপনার এই পজিশনটাকে কেন যেন আমি শুধু ধারণ করি না, কেন যেন মনে হয় ওই পজিশনটা দেশের 17 কোটি মানুষ ওন করে, এজন্যই তারা আপনাকে সাপোর্ট করে। এ বিষয়ে আমার পরামর্শ, ডক্টর মাসুদের পরামর্শ, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুনের পরামর্শ, ডক্টর শওকত আলীর পরামর্শ, এগুলো আপনি শুনেছেন। গোপালগঞ্জে যে ঘটনা হয়েছে, আমি যদি আপনাকে সুষ্ঠু তদন্তের কথা বলি, আপনি ওটা করতে পারবেন না। কারণ সুষ্ঠু তদন্তের জন্য আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে দরকার, ডিজিএফআই কে দরকার, এনএসআই কে দরকার, সিআইডি কে দরকার। এরা কেউ আপনার প্রতি লয়াল না। এবং আপনাকে আরো একটা কথা বলি, আপনি বলবেন আমি যদি ডিজিএফআই জাহাঙ্গীরকে ফায়ার করি, আমি কাকে বসাবো? আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই 4টা রোয়ের কাউকে রাখবেন না। 5ম সারিতে যে আছে সেখান থেকে কাউকে এনে ডিজি করেন। আপনি এটা জানেন, আপনাকে পরামর্শ দেওয়ার কিছু নাই, এই কাজগুলো আপনি করেন। আমি অত্যন্ত কষ্ট পাই ডক্টর মুজিব যখন বলে আপনি হেরে যাচ্ছেন, অ্যাডভোকেট মামুন যখন বলে আপনি হেরে যাচ্ছেন, ডক্টর নওশাদ যখন বলে আপনি হেরে যাচ্ছেন, যে কেউ বলে যে আপনি হেরে যাচ্ছেন, আমার কষ্ট লাগে। কারণ কি জানেন, আমি ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ইউএস কংগ্রেসে, ইউএস সিনেটে এবং স্টেট ডিপার্টমেন্টে, পেন্টাগনে, ইউনাইটেড নেশনসে আপনার নাম নিয়ে আমি দৌড়াইছি। আমাকে আপনিও বলেন না, আমাকে কেউ দৌড়াইতে বলে নাই। আমি মনে করছি আপনি বাংলাদেশের সবচেয়ে বেশি যোগ্য মানুষ এবং আপনার দ্বারাই সম্ভব আমার এই দেশটাকে সঠিক রাস্তায় নিয়ে আসা। আমি এখনো বিশ্বাস করি আপনি সঠিক কাজটা করছেন এবং সঠিক কাজটা করবেন। সোফার দেশবাসী হতাশ, আমি হতাশ না। আমি এখনো বিশ্বাস করি ইউ আর হোল্ডিং সাম প্ল্যান বিহাইন্ড ইউর কাফলিং। আমার বিশ্বাস এগুলো প্রয়োগ আপনি করবেন এবং করে বাংলাদেশকে যথাযোগ্য জায়গায় আপনি পৌঁছে দেবেন। বলতে পারেন না যে ডাক্তার মুজিব তো কোনো রিপোর্ট দেন, আমি কি করবো, আমি ওরা পাস করতে থাকি, আমি তার অ্যাটেন্ডেন্স দিতে থাকি। ওয়াই ইউ গিভিং হিম অ্যাটেন্ডেন্স? আপনি কেন তাকে রাখছেন? ইউ ক্যানট ডু দ্যাট, ইউ ক্যান হ্যাভ বোথ ওয়েজ। তো এটা হলো নাম্বার 1। নাম্বার 2 আসছেন এখন আপনি যে এই যে ওরা যে ফেল করছে, এটা দুইভাবে দেখতে পারি আমি। আইদার দে আর ইনকেপেবল অফ ডুইং দেয়ার জব, অথবা দে আর ইন পার্ট অফ এ কনস্পিরেসি, যে তারা সবাই মিলে এগুলো করতেছে ভারতের ইন্ধনে। কারণ তারা অল অফ দেম আর অ্যাপয়েন্টেড বাই ইন্ডিয়ান লবি এবং ইন্ডিয়ার সাপোর্টেড গভর্নমেন্ট এদিকে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়ে গেছে জায়গা মতো। তা আপনি একটা জনগণ ওই সরকারকে উৎখাত করছে, কিন্তু সরকারের সমস্ত রুট, সমস্ত ব্রাঞ্চ সবগুলোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি আশা করতেছেন যে ওদেরকে দিয়ে আপনি একটা সুন্দর দেশ তৈরি করতে পারবেন, একটা সুন্দর জিনিস করতে পারবেন। হাউ মাচ স্টুপিড ইউ কুড বি? আপনি কি করে আশা করেন যে একটা গার্বেজ দিয়ে আপনি সুন্দর একটা কিছু তৈরি করতে পারবেন? আর আপনি গার্বেজ নিয়ে যদি হাঁটেন তাহলে গার্বেজের দুর্গন্ধই বের হবে। তো আপনার 11 মাসে আপনার এখন কিন্তু কোনো এক্সকিউজ নেই। আপনি প্রথম 1 মাস 2 মাস বলতে পারেন যে হ্যাঁ আমার সময় লাগবে এগুলো করতে। 11 মাসে আপনি একটা লোককে দেখান নাই বের করে যে ইউ হ্যাভ দ্য এক্সিকিউটিভ পাওয়ার। আপনি একটা লোককে সরান নাই যে দেশের বিরুদ্ধে কাজ করতেছে বা আপনার সরকারের বিরুদ্ধে কাজ করতেছে। সো ইউ বেসিক্যালি ইম্পর্ট্যান্ট। আপনি জনগণের কাছে প্রমাণ করতেছেন যে ইউর ইম্পর্টেন্ট। একদিকে আপনি বলতেছেন জনগণ আমাকে এই দায়িত্বে বসেছে, জনগণের সাপোর্ট নিয়ে আপনার 95% অফ দ্য পিপল ইজ সাপোর্টিং ইউর গভর্নমেন্ট অ্যান্ড আপনি কোনো অ্যাকশন নেন না। তো হাউ লং পিপুল উইল অ্যাকসেপ্ট দিস? এখন আসেন বিএনপি একটা বৃহৎ দল হতে পারে বাংলাদেশে, কিন্তু বিএনপি এই সরকারকে আনে নাই, এই সরকারকে বিএনপি বসায় নাই।
এবং এই সরকারের কোনো দায় দায়িত্ব নেই বিএনপির প্রতি। হতে পারে সে বৃহৎ দল, বাট ডাজন্ট মিন দ্যাট বিএনপির এই সালাউদ্দিন কি বললো, গোরখোদক আব্বাস কি বললো সেটা আমাকে শুনতে হবে। কারণ হি ওয়াজ নট, সে নিজে বলছে, ইউনূস সাহেব নিজে বলছে যে আমাকে বসেছে ছাত্ররা এবং জনতা, এখানে একবারও বলে নাই যে আমাকে বসেছে সালাউদ্দিন আব্বাস এরা। সুতরাং তার এখানে কোনো ইয়ে নাই, সেটা এটা এক্সকিউজ না। সে যদি মনে করে যে এরা দেশের শত্রু, বিএনপি যত বড় দলই হোক, অ্যারেস্ট দেম এন্ড পুট দেম ইন জেল, ট্রাই দেম। যদি তারা দেশের পক্ষে, আমি এটা বারবার বলছি আপনাকে, যে বাংলাদেশের একজন সত্যিকার নাগরিক যদি অন্য কোনো দেশের পক্ষে কাজ করে, কোনো বাহিনী, কোনো র বা কারো এজেন্সি হিসেবে কাজ করে, আপনাকে আইন তৈরি করেন, আপনাকে তাদেরকে অ্যারেস্ট করে ফাঁসিতে ঝুলান, প্রমাণ করেন যে অন্য দেশের পক্ষে কাজ করতেছে। এটা তো বারবার, এটা আপনার ইরানে ল নেই। ডক্টর মুজিব, বাংলাদেশে ওই ল নাই যে এই মুহূর্তে আপনি তো গদিতে, আমি তো ল করে দিতে পারবো না, আপনি ইউর ইন চার্জ। আমি বুঝি না, একটা জিনিস আমি বুঝি না, আমি আপনার সাথে একমত। ডক্টর ইউনূস যদি বাংলাদেশে অ্যান্টি এসপিওনাজ ল নাও থাকে, সিম্পল 54-এ সালাউদ্দিনের মতো লোকজনদেরকে, বিএনপি শাওয়া, আব্বাস, মির্জা ফাক, এদের 10 জনকে অ্যারেস্ট করে 54-এ ফালায় রাখুক, ইনভেস্টিগেশন চলতে থাকুক। সমস্যা এক জায়গায় মুজিব ভাই, সমস্যা এক জায়গায়। কি সমস্যা জানেন? আজকের যদি জেনারেল জাহাঙ্গীরকে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্দেশ দেয় যে টেক দেম ইন, General Jahangir is not loyal to Dr. Mohammad Yunus. He's going to run to সেনাপ্রধান মির্জাপুর। এখন আমি আপনার জায়গায় আছি, আমি আপনার সাথে একমত, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না। Suppose Dr. Mohammad Yunus is the class teacher and a student is not submitting his homework, তাইলে অ্যাটেন্ডেন্সটা ডক্টর মোহাম্মদ ইউনূস দিচ্ছে কেন? এখন এই কথাটা আমাদেরও, ডক্টর মোহাম্মদ ইউনূস কি স্রেফ তার রেপুটেশন ধরে রাখার জন্য এই সাবজেক্ট গুলোকে ফিক্স করার চেষ্টা করতেছে, না সে তার ব্যর্থতা মেনে দেখতেছে যে চড়েছি নাগরদোলায়, দেখি হাওয়া কোন দিকে যায়? আসলে কোনটা? আমি আপনাকে একটা কথা বলি। প্রথম কথা হলো যে আপনি একটা খেলাতে, ফুটবল খেলাতে নামছেন, আপনি কোচ, আপনার প্লেয়ার আপনার কথা শুনে না, তা আপনি ডাইরেকশন দিতে পারবেনই না, আপনি তো ইউল ফেইল। সুতরাং আপনার পুরো টিম আপনার কথা শুনতেছে না, এটা কোনো এক্সকিউজ হতে পারে না। আপনি যে প্লেয়ারটার কথা শুনে উঠায় নেন, উঠায় নতুন প্লেয়ার ঢুকান, এটা দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এখন কথা হলো যে ওনার রেপুটেশন, উনি ওয়ার্ল্ড ওয়াইড ভেরি রেপুটেড পারসন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু আমি মনে করি যে ওনার যেই জায়গাটা একটা ওয়ার্ল্ড রেপুটেশন আছে, আজকে ওনাকে একটা দেশের ভার দেওয়া হয়েছে, এখানে যদি হি ফেইল দ্যাট, ওই রেপুটেশন কিন্তু থাকবে না। মানুষ বলবে যে হ্যাঁ, হি ইজ এ ড্রিমার, তার অনেক বড় বড় ড্রিম আছে, বাট হি ডাজন্ট নো হাউ টু এক্সিকিউট। তাকে একটা ক্ষমতা দেওয়া হয়েছে, একটা জনগণের সাপোর্ট দিয়ে একটা দেশ চালাতে দেওয়া হয়েছে, সেটা হি ফেইল। সুতরাং তখন হবে কি যে উনি যেটা মনে করতেছেন যে এই একটা কি সে ঢুকলাম, আমার রেপুটেশন নষ্ট হচ্ছে, আপনার রেপুটেশন অলরেডি আরো নষ্ট হয়ে গেছে। আপনাকে শো করতে হবে যে ইউ আর কেপেবল অফ ডুইং সামথিং, নট অনলি ইউ ড্রিম। আপনাকে জনগণ আপনার হাতে তুলে দিচ্ছে একটা ক্ষমতা, পুরো ক্ষমতা দিচ্ছে আপনাকে, এবং জনগণ আপনার পিছিয়ে আসছে। এই মুহূর্তে আপনি যদি প্রমাণ না করতে পারেন, সারা জীবন আপনি যতই 3030 করেন, আপনার উপরে লেখা হবে অলওয়েজ ইন এ ফুট নোট যে ইউ ফেইল। আপনাকে জনগণ সাপোর্ট দিচ্ছে, সবাই সাপোর্ট দেওয়ার পর আপনি ফেল করতে, আপনি কোনো অ্যাকশন নিতে জানেন না, আপনি কিছু করতে জানেন না, শুয়ে আপনি ড্রিম করতে পারেন, 3030 করতে পারেন, বাট ইটস নট গোয়িং টু ওয়ার্ক বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি টু শো দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট ইউ ক্যান অলসো রান এ কান্ট্রি, ইউ ক্যান অলসো ডু সামথিং গুড। আপনি কথায় না, আপনার কাজেও পারদর্শী, শুধু কথায় পারদর্শী না। তো আপনার রেপুটেশন কিন্তু ডিপেন্ড করতেছে, আজকে ওনার রেপুটেশন ডিপেন্ড করতেছে হাউ হি টেক কেয়ার অফ দিস কান্ট্রি। ওনাকে যে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে এবং হি টুক দ্য রেসপন্সিবিলিটি, হি হ্যাজ টু প্রুভ ইট। নাহলে কিন্তু ওনার এতদিনই যে রেপুটেশন আছে, আমি মনে করি ওই রেপুটেশনটা কলঙ্কিত হয়ে যাবে। ওনার নিজের রেপুটেশনের জন্য দরকার ওনাকে শক্ত হয়ে এই দেশটাকে একটা জায়গায়, যেটা উনি প্রমিস করছেন, যে সংস্কারগুলো করবেন, যেভাবে উনি ড্রিম করছেন এই দেশের জন্য, উনি পৃথিবীর জন্য ড্রিম করতে পারে, আমার দেশের জন্য উনি ড্রিম করছে, এবং সেই ড্রিমের জন্য কিন্তু আমরা সব ওনার পক্ষে আসছি। কিন্তু উনি সেটা এক্সিকিউট করতেছেন না, এবং এক্সিকিউট করার মতো আমি আজ পর্যন্ত 11 মাস কিছুই দেখিনি ওনার কাছে। কতগুলি সুন্দর মিষ্টি কথা ছাড়া, যেটা ঘুম পাড়াতে পারেন আপনি আমাকে, কিন্তু এটা দিয়ে আমার নিরাপত্তা আপনি তৈরি করতেছেন না, আমার দেশের সার্বভৌমত্বকে আপনি প্রোটেক্ট করতেছেন না, এবং এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনি কোনো ডাইরেকশন দিতে পারতেছেন না। দ্যাটস এ টোটাল ফেলিউর, অ্যান্ড আই ডোন্ট বিলিভ দ্যাট ইউ হ্যাভ টু বি দেয়ার। আপনার ক্যাপাবিলিটি আছে, আপনাকে পুরো পৃথিবী সাপোর্ট করতেছে। আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর প্রবলেম, দ্যাট ওয়াই ইউ সো ইম্পর্টেন্ট লাইক নাও। আপনার সাথে খলিল ভাই আছে, আপনার সাথে আদার পিপল আছে। আপনি যদি মনে করেন একটা উপদেষ্টা ঠিক মতো কাজ করে না বা আপনার বিরুদ্ধে আছে, ফায়ার দ্যাট পারসন। দেয়ার আর লট অফ পিপল আর ওয়েটিং ইন দ্য লাইন।
যাতে আপনি পাবেন, এবং দেশপ্রেমিক লোক আছে বাংলাদেশে। সো শো দ্য অ্যাকশন। ওকে ডক্টর মুজিব, I'll be right back with you. আমি এবার ডক্টর নওশের আলী আপনার কাছে আমি জিজ্ঞাসা করব। আপনি বাংলাদেশে আছেন, আপনি সার্বিক পরিস্থিতি দেখেছেন, এখন ডক্টর মুজিবের ন্যারেটিভ আপনি শুনেছেন। আমার কেন যেন মনে হয় গোপালগঞ্জটা গত 11 মাসে হিল ট্রাক্স এর মতোই এই যেভাবে আনরুল অবস্থায় আছে ইজ কাইন্ড অফ বিকাম দ্য এরিয়া অফ ইনসার্জেন্সি, যেখানে ইনসার্জেন্সি কথাটাকে যদি আমি ব্যাখ্যা করতে চাই যে ওখানে বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করতেছে। এখন ডক্টর মুজিবুর রহমান মজুমদার উনি একটা কথা বলেছে যে ডক্টর ইউনূসের যোগ্যতা আছে, ওনার ড্রিম আছে, কিন্তু গত 11 মাসে উনি এখন পর্যন্ত ওনার প্ল্যানের কোন একটা বিষয়কে এক্সিকিউট করতে পারে নাই। এখন আমি এই ব্যর্থতার মধ্যে যদি প্রথমেই একটা কথা ধরি, গত 11 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে যতগুলো অসম চুক্তি করেছিল কোন চুক্তিকে পাবলিক করে দিতে পারে নাই, অথচ এগুলো যদি পাবলিক করতো ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা আকাশ সম থাকতো, মানুষ রাস্তায় নেমে যেত, আওয়ামী লীগ করার মতো লোকজন খুঁজে পাওয়া যেত না যদি এটা উনি করতেন, কিন্তু এটা উনি করেন নাই। এখন আপনার কি মনে হয় যে ডক্টর মুজিব একটা ক্রুশিয়াল কথা বলছে যে এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন কি কোন স্ট্রিং আছে পিছনে যে ওনাকে আটকায় রাখছে, উনি এটা করতে পারতেছেন না? আবার ডক্টর মুজিব একটা কথা কইছে নাকি বিহাইন্ড দ্য সিন ভারতের স্বার্থ রক্ষার্থে ইউনূস এটা করতেছে না? আপনার কি মনে হয় ডক্টর এস এম নওশের আলী? ধন্যবাদ। আমার আগের আলোচক অত্যন্ত সুন্দরভাবে উনি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে গেছে, এবং প্রত্যেকটা কথাই খুব সময় উপযোগী, এবং ওনার প্রতিটা কথার সাথে আমি একমত। ডক্টর ইউনূস সাহেব ওনার গত 11 মাসে কাজকর্মে আসলে জাতিকে হতাশই করেছে বলা যায়, কারণ শুধু মিষ্টি কথায় আসলে চিড়ে ভিজে না, আসলে কাজ দেখাতে হয়। এবং এখন পর্যন্ত আমরা আসলেই দৃশ্যমান ভাবে কোনো কাজ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, এখন পর্যন্ত কোনো বিচার শুরু হয়নি, সেরকম কোনো কাজ বিচারের যে কাজগুলো সেগুলো সেভাবে আগায়ও নেই। তারপরে দেখা যাচ্ছে একটার পর একটা অরাজকতা শুরু হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যেটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন যে আপনি আগের সরকারকে বিদায় করছেন করে আপনি এখানে বসছেন, কিন্তু আগের সরকার রেখে যাওয়া যে সিভিল ব্যুরোক্রেসি, পুলিশ, আর্মি, র্যাব, এখানে যে চিফগুলো যে লোকগুলো বসে আছে এগুলো সবাই রেখে আপনি কিভাবে দেশ চালাবেন? আপনার তো পুরো চেঞ্জ করে তারপরে আপনার সরকারে বসে পুরো চেঞ্জ করে নেওয়া দরকার ছিল, কারণ তাহলে আপনি এটা আপনার প্রতি লয়াল লোকগুলা কে পেতেন এবং আপনার কাজগুলো সুইফট হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে ওনার কোনো কাজই সুইফট হচ্ছে না, এবং উনি দেখা যাচ্ছে উনি একটা কোনো দিচ্ছে, আদেশ দিচ্ছে, সেটা এক্সিকিউট করতেছে না এই ব্যুরোক্র্যাটরা সেই ফাইলটাকে আটকে রাখতেছে। আবার কি এই যে সচিবালয়ে দেখা গেছে যে আপনার গত ফেব্রুয়ারি না মার্চে মনে হয় ওই যে একটা অগ্নিকাণ্ড ঘটলো, ওইখানে দেখা গেছে অনেক ইম্পর্টেন্ট অনেক ফাইল পুড়ে গেছে। কিভাবে হলো, কেমনে হলো, এটা এখন পর্যন্ত কোনো কিছু জানা যায় না। ডক্টর ইউনূস সাহেব আমি মনে করি যে এটা অত্যন্ত একটা দুর্বলতা যে উনি আসলে ওনার ফুল পাওয়ারটাকে উনি এক্সিকিউট করতে পারতেছেন না, যে কোনো কারণেই হোক উনি এটা পারতেছেন না, এবং সেটা উনি ডিসক্লোজও করতেছেন না যে কেন উনি পারতেছেন। উনি যদি ডিসক্লোজ করতেন জাতির সামনে যে আমি এই কারণগুলোতে আমি পারতেছি, সেক্ষেত্রে হয়তো সারা জাতি হয়তো বা তাকে বুদ্ধি পরামর্শ দিত, বা এরকম যারা যোগ্য ব্যক্তি আছেন তারা হয়তো এগিয়ে আসতেন ওনাকে সহযোগিতা করতে, কিন্তু উনি কোনো কিছু যেহেতু উনি বলতেছেন না, ফলে দেখা যাচ্ছে যে কিন্তু আবার ওইদিকে কাজও দেখাতে পারতেছে না, ফলে এক ধরনের অসন্তোষ কিন্তু বাড়তেছে, গণ অসন্তোষ কিন্তু বাড়তেছে। গত বছর আগস্ট মাসে ডক্টর ইউনূস সরকারের যে জনপ্রিয়তা ছিল, এখন বলা যায় যে সেটার জনপ্রিয়তার 10 ভাগের 1 ভাগও এখন নাই, এটাই আমি বলতে চাই আর। ধন্যবাদ। আর আপনি কি মনে করেন যে গোপালগঞ্জ একটা পার্বত্য চট্টগ্রামের মতো একটা ইনসার্জেন্সি এরিয়া, একটা বিদ্রোহী এরিয়া, একটা রেড জোন এ ধরনের তৈরি হচ্ছে বর্তমান সরকারের ব্যর্থতার জন্য, নাকি সেনাপ্রধান মির্জাফরের ব্যর্থতার জন্য, নাকি বোথ?
রেড জোন তো হয়েছে যে এটাও যেহেতু এটা শেখ হাসিনা নিজের এলাকা, শেখ মুজিবের এখানে জন্মস্থান, স্বাভাবিকভাবে কোনো নেতার যে জন্মস্থান থাকে সেটা স্বাভাবিকভাবে তার মানে কর্মী দ্বারা ভরা থাকে এবং তার সমর্থক দ্বারা ভরা থাকে, এটা স্বাভাবিক। কিন্তু ওইখানে যে এই যে রেড জোন হিসেবে যেটা এখন হয়ে মানে আপনি যেটা বলছেন যে রেড জোন হয়ে গেছে, এটা আসলে সরকারের ব্যর্থতা আমি মনে করি। এবং অবশ্যই এখানেও মানে অন্য কারো কনস্পিরেসিও থাকতে পারে, অন্য কোনো দেশের কনস্পিরেসিও থাকতে পারে যে তারা এখানে আর্মস ঢুকাইছে, তাদের ক্যাডার ঢুকাইছে এবং এই জায়গাটাকে তারা কন্ট্রোল করে রাখতেছে, এটা হতে পারে। আপনি আমাকে একটা কথার অ্যান্সার করেন, ওখানকার 4 জন মানুষ মারা গেছে, এখন 4 জন মানুষের ভিতরে 1 জন হিন্দু আর 3 জন মুসলমান। এখন প্রথম আলোর মতিলাল শীল আর ডেইলি স্টারের মাহফুজ করিম, মাহফুজ আশিস মন্ডল, এরা না না আমি মাহফুজ আনা মরে কইতে চাই না, ওর নাম হওয়া উচিত আছিল ওই যে কি জানি মোদি পণ্ডিত, অর্থাৎ অথবা মোদি একটা হিন্দুদের চন্দ্রশীল, এই ধরনের কিছু একটা। আমাকে একটা কথা বলেন, এই মাহফুজ আর মতি এরা ওই হিন্দু লোকটার নাম সামনে দিয়া একেবারে ডকুমেন্টারি করার জন্য ক্যামেরাম্যান পাঠায় দিছে, ভিডিওগ্রাফার পাঠায় দিছে, সব পাঠায় দিছে গোপালগঞ্জে। কিন্তু সোহাগ যখন মিটফোর্ডে মারা গেল তখন তাদের এত ইনভেস্টিগেশন হয় না প্রথম আলো দিয়া। এখন ওইখানে হিন্দুরে গ্লোরিফাই করার জন্য হিন্দুটা কেন মারা গেল, কিন্তু বাকি 3 জন মুসলমান এরা চেটের বাপ, মুসলমান 3 জন আরো 10 জন মারা যা কিছু আসে যায় না, হিন্দু মূল্য কেন? কারণ হিন্দু হয়েছে মতিলাল শীলের আত্মীয়, হিন্দু হয়েছে মাহফুজ লাল শীলের আত্মীয়। এখন এই জন্য তারা এটার গুরুত্ব দিতেছে। এখন এটা আমার রাগের কথা, কিন্তু আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, এই যে মিডিয়ায় এই হিন্দু লোকটা মারা গেছে এটা নিয়ে তাদের এত মাতামাতি, সাবজেক্টটা কি ভারতের দৃষ্টি আকর্ষণ নাকি ইন্টারন্যাশনাল ফোরামে বুঝাতে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস মাইনরিটি মারায় ব্যস্ত? আর কোনটা মনে হয় আপনার কাছে ডক্টর এস এম নওশের আলী? এখানে তাদের মানে কনস্পিরেসি দুটাই। হ্যাঁ, তারা এখন যে হিন্দু ছেলেটা যে মারা গেছে সেটা নিয়ে যে ফোকাস করতেছে, এটা তারা ভারতের দৃষ্টি আকর্ষণ করে সেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ডক্টর ইউনূসের সরকারকে তারা একটা বেকায়দায় ফেলতে চাচ্ছে। যেরকম যে আপনি যেটা বলেন যে সোহাগের যে ঘটনাটা মিটফোর্টে, তার লাশের উপরে যে লোকটা নাচানাচি করছে সে কিন্তু হিন্দু ছিল, তার নাম অপুচন্দ্র দাস না কি যেন নামটা, কিন্তু সেটা কিন্তু ফোকাস করা হয় নাই এটা। কিন্তু এই যে দীপ্ত শাহ মারা গেছে সেটাকে নিয়ে তারা খুব বেশি ইয়ে করতেছে যে সে মরে গেছে, তার 3 জন লোক মারা গেছে সেটা নিয়ে তারা কোনো ফোকাস করতেছে না। আচ্ছা, আরেকটা কথা, যারা ভিকটিম কান্নাকাটি করছে আমি ভিকটিমদের সাথে একমত, আমি তাদের মা কান্নাকাটি করতেছে, অন্যান্য লোকজনরা কান্নাকাটি করতেছে, কিন্তু আমাকে এই কথাটা আপনার কাছে আমি জিজ্ঞাসা করি এই কারণে, আপনি দেখেছেন হাসিনা শাসন আমলে এই জঙ্গিরা লোক মারত, এই জঙ্গিরা লোক মেরে ফেলতো, এই জঙ্গিরা মানুষকে মেরে ফেলতো, কিন্তু পরে হাসিনা এবং ওই ডিবির হারুন এবং বেনজির এরা বলতো বিএনপি জামাত এদেরকে মারছে। এখন আমি যদি বলি গোপালগঞ্জে যে 4 জন মারা গেছে, এরা মারা গেছে এই আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সশস্ত্র গুন্ডাদের দ্বারা, খুনির দ্বারা। আমার কথাটা কি আপনার কাছে লজিক্যাল মনে হবে না অযৌক্তিক মনে হবে? এখন আপনার কথা লজিক্যাল হলে কি হবে, তাদের তো পোস্টমর্টেম করা হয় না, পোস্টমর্টেম ছাড়া তাদের দাফন করে দেওয়া হয়েছে না। নওশের ভাই একটা কথা বলুন, আপনি আপনার লজিক্যাল, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন লজিক্যাল মানুষ এবং আপনি একজন দেশপ্রেমিক মানুষ। আওয়ামী লীগের 16 বছরের শাসনের সফলতা হয়েছে এই জন্য, আকাম করছে তারা, কিন্তু দোষ দিছে বিএনপি জামাতের। এখন এই গোপালগঞ্জের যে 4 জন মারা গেছে, এই 4 জনকে যদি ছাত্রলীগ গুলি করে মেরে থাকে, যুবলীগ গুলি করে মেরে থাকে, কারণ ওখানে হাসিনার লাশ দরকার আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের জন্য, কথাটা কি আপনার কাছে লজিক্যাল মনে হয় না? অবশ্যই লজিক্যাল, কারণ রেন্টুর বইয়ের মধ্যেই তো আছে এটা, যে ওই হাসিনা ছিল লাশ প্রেমী, যে হরতালের মধ্যে তোমরা লাশ পাটা ফেলছো সেটা আগে বলো। সে রিপোর্ট চাইতো যে লাশ পাটা ফেলছো, যেদিন লাশ বেশি পড়তো সেদিন সে খুশিতে নাচানাচি করতো, এটা তার স্বভাব ছিল, সে পার্টি করতো।
ওকে ডক্টর নওশের, আমি আপনার কাছে ব্যাক করছি। আবার আমি এবার যাব অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার মনে হচ্ছে কিনা গোপালগঞ্জটাকে হিল ট্র্যাক্স বানানোর পায়তারা করা হচ্ছে? আপনার কি এটা মনে হয় কিনা? আপনি এটার উত্তর দেন, আমি এরপরে ফলো আপ কোশ্চেনে আপনার কাছে আসতেছি। আপনার মনে হয় কিনা গোপালগঞ্জ এখন চট্টগ্রাম হিল ট্র্যাক্স বানানোর একটা পায়তারা করতেছে? হ্যাঁ, এটার আপনার যেগুলো কথা বলছেন লজিক তো তাই মনে হয়, যে তারা একটা স্পট থেকে আরেকটা স্পটে তারা কনসেন্ট্রেট করছে। মজার কথা হইতেছে ওখানে তারা সংখ্যালঘু মারমা, সাঁওতাল, গারো তাদেরকে কাজে খাটাইছে, আর এখন গোপালগঞ্জে তারা গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি, তাদের কাইদা এখন এই হাতের ভিতরে এই অস্ত্র দিয়া দিছে, এই অস্ত্র তাদের হাতে দিয়া দিছে, এই অস্ত্র তাদের হাতে দিয়া দিছে। এখন আমি যদি আপনাকে বলি লজিক্যালি, আপনি চিন্তা করেন, আপনি কি গত 16 বছরের শাসন আমলে দেখেন নাই যে আওয়ামী লীগ নিজে মানুষ মারছে, আওয়ামী লীগ নিজে মন্দির পোড়াইছে, কিন্তু দোষ দিছে জামাত বিএনপির, এবং তারা বলে নাই জামাত আর বিএনপি আগুন বোমা মারছে, এ ধরনের কথা বলে নাই, জামাত আর বিএনপি গুলি করে মারছে। আমরা কি গত 16 বছরে মামুন ভাই আমরা কি এ ধরনের এক্সকিউজ শুনি নাই? হ্যাঁ, এগুলো তো শত শত উদাহরণ আছে। ওকে, তাইলে এখন যে লাশ নিয়ে গোপালগঞ্জে যারা কান্নাকাটি করতেছে, আপনি আর আমি যদি বলি যে এই মৃত্যুগুলো ঘটছে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের গুন্ডা পান্ডা এসব আর্মস ক্যাডার দ্বারা, আমার কথাটা কি খুব অযৌক্তিক মনে হয় নাকি আপনার কাছে লজিক্যাল মনে হয়? এখন আপনি যে কথাটা বলছেন এটা তো বেনিফিট অফ ডাউটস, যেটা তো আমরা পেতে পারি যারা মনে করি যে অতীতে তারা নিজেরা লাশের রাজনীতি করেছে, নিজেরা মেরে অন্যের উপরে যায়। এখন এটা যদি তদন্ত না হয়, আমি গত মিটিংয়ে আমি বলছি একটা তদন্ত হওয়া উচিত, এবং এটার 1 নম্বর দায়িত্ব বহন করবে ওয়াকার। কেন দ্বৈত সরকারের প্রধান দিক হলো ওয়াকার, বন্দুক যার ক্ষমতা তার, এবং এখানে জাহাঙ্গীর যে আছে সেও তার মনোনীত হোম মিনিস্টার। তো এখন এইগুলো নিয়ে তো পানি ঘোলাটা করবেই। এখানে আপনি দিল্লি স্টার বলেন আর প্রথম আলো বলেন, তারা তো সবসময় তাদেরকে তো বিচার আওতায় আনা হলো না, এটাকে ব্যর্থ করে দেওয়া। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান উত্তর যে আমাদের অর্ধ বিপ্লব যে অর্জিত হয়েছে, এটাকে ব্যর্থ করার ষড়যন্ত্র সবসময় চলে এসছে। ইউনূস যখন নাকি আয়নাঘর পরিদর্শন করতে যাওয়ার উদ্যোগ নিল, তার আগের দিন তাকে মেরে ফেলার জন্য বোমা পাওয়া গেছে, সেগুলো আমরা ভুলে গেছি। মামুন ভাই, একটা মামলা পর্যন্ত আজ পর্যন্ত করা হয় না। এক্স্যাক্টলি, কাজে কোনো তদন্ত কমিশন দাবি করতে পারে কিছুই হবে না, কেন মিডিয়া গুলো এখনো গাইবলিয়ান মিডিয়া। গাইবলকে যদি দায়ী করা হয় হিটলারের পরে, একটা মিথ্যাকে শতবার সহস্রবার সত্য বলে প্রচার করলে ওটা মিথ্যাটা সত্য হয়ে যায়। এখন এই মিডিয়া তো সেই বহাল তবিতে আছে। আর একটা কথা না বললে হয়, এই রেসপন্সিবিলিটি কার, যেটা নাকি আমি একটু অ্যাড করে দেই, ডক্টর মুজিবুর খুব সুন্দরভাবে বলছে, আপনি দায়িত্ব নিয়েছেন, আর আমি এখানে আইনের ভাষায় বলবো আপনি শপথ নিয়েছেন যে কোনো আবেগ এবং অনুরাগ বশত আপনি কোনো দায়িত্ব পালন করবেন না, এবং উনি যে দায়িত্ব নেমে যাবে তাকে ক্রিমিনালি এবং সিভিল দুইটা রেসপন্সিবিলিটি আছে। যদি প্রমাণিত হয় যে উনি ইচ্ছাকৃত বা হেলায় নিয়ে দায়িত্ব পালন করেন নাই, তাহলে সেই ব্যাপারেও তাকে জনগণের কাছে যেমন জবাবদিহি করতে হবে, আইনের সম্মুখে তাকে হাজির করতে হবে। এখানে সমস্ত উপদেষ্টা কেউই দায়িত্ব এড়াবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই বিচার বিভাগ কি স্বাধীন? এই আসিফ নজরুল্লাহ কি স্বাধীন? তাহলে এই বিপ্লব উত্তর যে চলমান যে প্রক্রিয়া, যেটা আমরা বলছি অর্ধ বিপ্লব সম্পন্ন হয়েছে, বিপ্লব চলছে, এটাকে স্থগিত করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। এই সমস্ত গুলো নিয়ে আজকে ভাববার বিষয় আছে। তো কাজেই আরো যদি আমার বলার সুযোগ থাকে আমি অবশ্যই বলবো এর পিছনে ওয়াকার ছাড়া ভারতীয় জড়িত আছে কিনা। না ভাই, আপনাকে আমি ছাড়ছি না। এর পরের আমার কথা, ডক্টর মুজিবুর রহমান মজুমদার আজকে $1 মিলিয়ন একটা ডেন্ট ফলাই দিছে ডক্টর ইউনূসের উপরে। আপনার কি মনে হয় ডক্টর ইউনূস এই সেনাপ্রধান মির্জাফরের নিয়োজিত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, ডিজিএফআই ডিজি জাহাঙ্গীর, এনএসআই ডিজি, এদেরকে এরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলকে ইন্টেলিজেন্স ব্রিফিং না দেয়,
ওকে জেনারেল ওয়াকারকে সে সরাইতে পারতেছে না, কিন্তু ডিজিএফআই ডিজি, এনএসআই ডিজি, সিআইডির ডিজি অথবা হেড, বিজিবির ডিজি, এদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস ফায়ার করতেছে না কেন? এদেরকে ফায়ার করতে তো তার সাংবিধানিক কোনো টানন পড়ন নাই, এগুলোকে কেন ফায়ার করে না ডক্টর খলিল এবং ডক্টর ইউনূস? ফায়ার না করার দুইটা দিক, হয় উনিও ষড়যন্ত্রের অংশ, নতুবা উনি ডিসিসিভ না, কঠিন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ওনার নাই। আপনি এই সাবজেক্টের উপরে কি বলবেন? আচ্ছা, এখানে দুইটা দিক, আপনি আলোচনাটা যে প্রশ্নটা, দুইটা দিক আমি দেখতে পাই। সংক্ষেপে যদি বলি, এখন যদি মনে করেন যে এখানে ভারত মার্কিন নাকি মার্কিন ভারত, এখন কোয়াডসের পার্টনার হলো আমেরিকার সাথে ইন্ডিয়া। এখন যদি আমরা ধরে নেই যে ডক্টর ইউনূসের প্রতি প্রেশার আছে আমেরিকার মাধ্যমে ইন্ডিয়াকে একটু ছাড় দেওয়া, যদি এটা ধরে নিলাম, এই জন্য উনি শক্ত হাতে সামনে আসতে পারছে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে উনি কি শুধু এই যে আপনার জাহাঙ্গীর এবং অন্যদেরকে এনএসআই ডিজিএফআই কে স্যাক করবে আরেকটা বানায় দিবে, সব ওয়াকারই বলবে, কিন্তু ওয়াকার হলো এই ষড়যন্ত্রের উৎস। সে ওয়াকারকে যে কোনো সময় স্যাক করতে পারে, তাকে গ্রেফতার করতে পারে, সেই ম্যান্ডেট তার আছে। এই যে ডক্ট্রিন অফ নেসেসিটিতে পরিষ্কার বলে দিছে, এখন পার্লামেন্ট নাই, যেই পার্লামেন্ট চুপ্পু মানে অবৈধ প্রেসিডেন্টকে বসায় রাখছে। এটা একটা বিপ্লব হয়ে গেছে। বিপ্লব উত্তরে যে ক্ষমতার আধার ছিল সে পার্লামেন্ট জনগণ জয় করছে। তারপর আপনার এই যে গণভবন জয় করছে, তাদেরকে সেফ এক্সিট করে পালাইতে সাহায্য করছে, নাকি তাকে নিরাপদে পাঠাইছে ভারতে, এই ওয়াকার 626 সবকিছু। এখন জাতি দেখতে চায় ডক্টর ইউনূস শপথ যখন নিয়েছেন, এই উনি বয়স যাই হোক না কেন, ওনার যে পাওয়ার সেটা হলো কোনো দুর্বল না। যে উনি যদি মানে তার অফিসে বসে না দিতে পারে, ইন্টারন্যাশনাল কনফারেন্স কল করুক, সেখান থেকে সে নির্দেশ দেয়, এই মুহূর্ত থেকে তাকে গ্রেফতার করা হলো, অমুকরে নিয়োগ করা হলো, শেষ। ইভেন সে প্রেসিডেন্টকেও ডিসমিস করতে পারে এই ষড়যন্ত্রের কারণে, এবং তাকে ট্রায়ালে বিচার বিভাগ যা হয় তাই, যেখানে এক্সিকিউটিভ হেড হিসাবে সবকিছু করতে পারে। কাজে এখানে মানে আগের যে সংবিধান, সেই সংবিধানও আছে যে প্রেসিডেন্ট কোনো কিছুই মানে স্বাধীনভাবে কিছু বলতে পারে না, কিছু করতে পারে না। সে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার যে স্পিচটা লিখে দিবে, সে সেটাই পাঠ করবে, তার একটা শব্দ সে নতুন করে সংযোজন করতে পারে না। তখন সেই একটা পাহাড় সমান ফিরাউনিক পাওয়ার যেভাবে উনি পেয়েছেন, তারপরে তার সাথে জনগণ আছে, বিশ্ব জনগণ আছে। এটার পরে যদি আমরা মনে করি যে উনাকে আবেগ দিয়ে আমরা সমর্থন করছি, পরে তো আমাদেরকে লোকে প্রশ্ন করবে। আমি মনে করি এখনো সময় আছে, উনি নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নাই, এবং তার পাশে ডক্টর খলিল রহমান মতো লোক আছে, তারা দুজন করুক। এখানে তো আর কিছু লাগে না। এখন সংস্কার, 1 নম্বর সংস্কার হতে হবে স্বাধীনতা সর্বমতের প্রতিবন্ধকতা। এই আর্মিকে রিফর্ম করতে হবে, ভারতের সাথে আমাদের কূটনীতি সবই স্থগিত করতে হবে, বর্ডার সিল করতে হবে। তারপর দেখবো যে আমাদের সমস্যার সমাধান হয় কিনা। 100% মিলিটারি ট্রেনিং 6 মাসের দেওয়া সম্ভব, তারপরে নির্বাচন সংস্কার পরে দেখা যাবে। মানুষের মৌলিক অধিকার গুলো আগে বলুক, সেইগুলো তো কথা বলছেন। এটার জন্য মানে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য 1 ঘন্টা ইজ এনাফ, এটাই আমার বক্তব্য। অ্যাডভোকেট মামুন, আপনার কি মনে হয় না ডক্টর মোহাম্মদ ইউনূস ডিজিএফআই ডিজি জাহাঙ্গীরকে এবং এনএসআই ডিজি এবং বিডিআর এর ডিজি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদেরকে 4 জনকে ডেকে যদি বলে, if I don't get security briefing or intelligence briefing every single day, you are hereby fired from your position, এই কথাটা যদি উনি বলে, এটার জন্য উনার প্রেসিডেন্টকে লাগে না, এটার জন্য ওয়াকারকে লাগে না, এটার জন্য কিচ্ছু লাগে না। এই কাজটা উনি যদি না করেন, এখন আপনি যেটা বলছেন কোয়াড থেকে, ইউরোপিয়ানদের কাছ থেকে বা আমেরিকানদের কাছ থেকে তার উপরে প্রেসার আছে কিনা, ভাই, a leader has to work under pressure and make a decisive decision, have to become decisive, make a hard decision in favor of his country. এখন উনি এই কাজটা করছেন না, তাহলে ডক্টর মুজিবুর রহমান মজুমদার যেটা বলছে যে আসলে উনি কি আমাদের পক্ষে নাকি আমাদের পক্ষে থাকার অভিনয় করছে, কাজ করছে বিপক্ষে, আপনার এই ধরনের কোনো সন্দেহ আছে কিনা? না, এখানে সন্দেহের কোনো ব্যাপার না। উনি যদি মানে বাই তার যে পজিশন সেটা দিয়েই সে শক্তিশালী, এখানে আমার সন্দেহ করার কোনো কারণ নাই। আমরা আশা করব, প্রত্যাশা করব
যে এখনো সময় আছে, ইট ইজ মানে নট টু লেট, যে আস্তে 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 যে 1 বছর পার হয়ে যাওয়ার পরে এখন যে সমস্ত দোষগুলো আওয়ামী ভারতীয় ফ্যাসিস্ট বা আমি দেখেছি টকশো গুলোতে তারা বঙ্গবন্ধু পন্থী সমস্ত বুদ্ধিজীবী, প্রিন্সকেও দেখলাম গতকাল 2 দিন আগে, সে বলতেছে এই যে বঙ্গবন্ধুর ওখানে মাজার আক্রমণ করা, এই আক্রমণ করা, ওই আক্রমণ করা, মানে তারা এখন যেটা বলতে চাচ্ছে এবং এক কথা বলছে, তারা শুধু ইউনূসকে দায়ী করছে এবং ইউনূসকে আবার জামাত ঘেঁষা এইভাবে পাকিস্তান পন্থী কত রকম কি হচ্ছে, কিন্তু সেরকম শক্তভাবে জবাব দেওয়া হচ্ছে না। এখানে যে প্রেস সেক্রেটারি আছে সে শক্ত জবাব দিচ্ছে না, ইনফরমেশন যে অ্যাডভাইজার আছে সে ভারতীয় সমস্ত মিডিয়াগুলো বন্ধ করে দিচ্ছে না। এইসব যে মিথ্যা প্রপাগান্ডা করছে, যেখানে একটা ফেসবুকে আপনি যদি লাইক দিতেন আপনাকে গ্রেফতার করতো, সেগুলো অকেজো করে দিছে। তাহলে আমাদের বোঝার কোনো বাকি নাই যে হয় তারা বলুক যে আমরা পারি নাই বললেই হবে না, শপথ নিয়েছেন, নেমে যে আপনাকে জবাবদিহি করতে হবে, এটাই হলো কঠিন ভাষায়। এখন উনি শপথ নিয়েছেন, এই শপথে উনি শক্তিশালী, জনগণ তার পক্ষে আছে। তো এখন তো আমার তো বলতেই হয় যে $1 বিলিয়ন প্রশ্ন করছেন ডক্টর মুজিবুর রহমান, এটা সকলেরই কথা যে উনি কেন পারছেন না, এই জবাব উনি দিবেন এবং উনি দিবেন বলেই এখানকে আমাদের বক্তব্য যারা নাকি আমরা তাকে ব্ল্যান্ডলি আমরা সহযোগিতা হাত পাকাইছি। আমরা বলি নাই যে আমাকে অ্যাডভাইজার বানান, আমি বলি নাই যে কমিশনকে অ্যাডভাইজার বানান, যেখানে আর অনেকেই বললেন। বিষয়টা তা নয়, বিষয়টা হলো আজকে দলমতের মধ্যে আমরা তাকে বলছি, আমাদের ক্ষুদ্র রাজনৈতিক দল হোক কিংবা আপনার যে ডক্টর মুজিবুর রহমান, সে বিএনপির ওয়ান অফ দি ফাউন্ডার স্টুডেন্ট এবং যাদের কি যুব দলের উপরে ছিলেন আগাগোড়া, উনি জিয়া রহমান থেকে শুরু করে বেগম খালেদা সান্নিধ্যে ছিলেন। আজকে ওনার মতো লোক যখনই বুঝতে পারছেন যে ভিতরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু দায়ী দায়িত্ব বহন করতে হবে এই বিএনপি নেতৃবৃন্দ কিংবা তারেক জিয়া, ঠিক তেমনি ভাবে দায়ী দায়িত্ব বহন করতে হবে এই ইউনূস এবং এই যে আপনার যে ডক্টর খলিল রহমানকে। সেই দিকেই আমাদের চাপ সৃষ্টি করতে হবে, একই পাশে আমাদের তৈরি থাকতে হবে। যদি ইউনূসকে কোনোভাবেই যদি ষড়যন্ত্রের মাধ্যমে, আপনি দেখেন কারফিউ, এরপর বলবে ইমার্জেন্সি, এরপর বলবে এরশাদের মতো পাওয়ার টেক ওভার করবে, তাহলে আমাদের কি করণীয় আছে? আমাদের তো অল্টারনেটিভ কিছু থাকতে হবে। কাজেই জনগণের ওয়েভটা রাস্তায় যে রাজপথে রক্ত দিয়ে যারা করেছে, তারা কোনো দলের নির্দিষ্ট করে নাই, কি বিএনপি, কি জামাত, কি জাতীয় পার্টি, কেউ না। এখানে জনগণ সকল ইসেকে প্রত্যাখ্যান করেছে, এখানে সবাই আবু সাইদ হয়ে গেছে, ভয়ের সংস্কৃতিকে প্রত্যাখ্যান করে ভয়কে জয় করছে। কাজে আমি মনে করি জনগণের শক্তি আগামী দিনে এটাকে সামনে নিয়ে আসবে। এটাই আমার কথা, যে ইউনূসকে আমরা অনেক সময় দিয়েছি, আর কতটুকু সময় দিব সেটা আরেকটা আলোচনা, কিন্তু এখনো সময় আছে। এইটার সমস্ত দায়ী দায়িত্ব ষড়যন্ত্র হলো যেটা আপনি বলছেন, যেখানে ভারতের চক্র গোয়েন্দা বাহিনী এখন আছে, আর হাসিনা প্রেতাত্মার এখনো বহল তবিয়তে আছে, সেক্রেটারি থেকে শুরু করে প্রচার যন্ত্র থেকে শুরু করে আর্মিতে শুরু করে পুলিশের যেটাকে গোপালিশ বলা হতো, সবাই সব জায়গা আছে। কাজে এখানে এই যে এনসিপির কিছু ছাত্রদেরকে শিবিরকরণ, অমুককরণ এবং যুবদলকে মানে যুবলীগকে আপনার যুবদল রূপান্তর করা, এই যে এত মাফিয়া তন্ত্রিক যে একটা সিস্টেম চেঞ্জ না করে কি হয়েছে, আগে করতো যুবলীগ এখন করে যুবদল, আগে করতো ছাত্রলীগ এখন করে শিবির লীগ। এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো কাজে আগে এখন আমাদের একটা কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় 26টা প্রাইভেট ইউনিভার্সিটি এইখানে শিবিররা দখল করছে, এখন এরা ব্যাংকগুলো রিকভার করছে, দখল করছে, এখন দখল দুইদের উপর থেকে হচ্ছে, নিচের থেকে হচ্ছে। সব ব্যাপারে আমাদের নিরপেক্ষভাবে বলতে হবে, তাকে আমরা দলের ঊর্ধ্বে রাখতে চাই, তারপরে দেখা যাক নির্বাচন হবে কি হবে না। ওকে, আমি আপনার কাছে ব্যাক করছি ডক্টর মুজিবুর রহমান মজুমদার। আপনি এতক্ষণ ডক্টর নওশের আলী এবং অ্যাডভোকেট মামুনের কথা শুনলেন। এখন আমি এই কথাটা, আপনার কথাটার উপরেই আমি যদি ফোকাস করি, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেনিফিট অফ দ্য ডাউট দেই এবং ওনার প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে, যথেষ্ট বিশ্বাস আছে, আমরা 110% ওনার পিছনে আছি। এখন ওই দিন ডক্টর মাসুদ একটা কথা বলছে, দেশের 75-80% জনসমর্থন ডক্টর ইউনূসের প্রতি আছে, এবং দেখা যায় ওই তথাকথিত বুদ্ধিজীবীরা ওনার পক্ষে কে আছে বা না আছে এগুলো নিয়ে আমি মাথা ঘামাই না, কিন্তু ডক্টর ইউনূসের উপরে কেউ যদি আঘাত করতে আসে, জনগণ রাস্তায় বাইরে আসবে। এখন এত বড় শক্তি তার পাশে থাকার পরেও উনি যদি সিদ্ধান্ত না নেয়, যেমন যে কথাটা বললাম, আপনি চমৎকার একটা আইডিয়া বের করেছেন, একটা তথ্য বলেছেন যে ডিজিএফআই ডিজিকে ফায়ার করার জন্য তো ওনার সেনাপ্রধানকে দরকার নাই, এনএসআই ডিজিকে ফায়ার করার জন্য ওনার সেনাপ্রধানকে দরকার নাই, অথবা সিআইডি
মহাপরিচালককে বা দায়িত্বে যে আছে কমিশনার তাকে ফায়ারের জন্য তার কাউরে দরকার নাই। এখন উনি যেগুলো করছেন না, উনি কি ইচ্ছে করে এখান থেকে দূরে আছেন নাকি খুব কাছের থেকে টের পাচ্ছেন যে উনি কিছু একটা করতে গেলে ব্যাকফায়ার করবে? উনি কি ব্যাকফায়ারের ভয়ে আছেন নাকি ইচ্ছা করে সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন? ডক্টর মুজিব। থ্যাংক ইউ। আমি কতগুলো এর আগে কয়েকটা কোশ্চেন আপনি করেছেন আর অন্য সমালোচকদের, আমি কিছু সব মিলে একটু অ্যাড্রেস করতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আচ্ছা, প্রথমত আমাদের আপনি যদি কারেন্ট কনস্টিটিউশনও ধরেন, কনস্টিটিউশনের সর্বোপরি ক্ষমতা এক্সিকিউটিভ ক্ষমতা হলো প্রাইম মিনিস্টারের অথবা চিফ অ্যাডভাইজারের। এখানে কিন্তু রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই। ওকে, so he said most likely he'd probably be ready on day Monday. Okay, I'm just like no. Okay. সরি, তো এখন তার মানে উনি যদি ওয়াকার বা যে কাউকে যদি ইয়ে করতে হয়, ফায়ার করতে হয়, রিমুভ করতে হয়, এটা উনি অর্ডার দিবেন, চুপ্পুকে সাইন করতে হবে। যদি চুপ্পু কোনো কারণে সাইন না করে, হি ক্যান রিমুভ চুপ্পু অলসো। এবং উনি এটা তখন জনগণের কাছে নিয়ে যেতে পারবেন, বলতে পারবেন যে আমি এটা করেছি এবং চুপ্পু এটা করতে দিচ্ছে না আমাকে। ওকে, এখানে ওই সালাউদ্দিন কি বললো, মির্জা ফখরুল কি বললো, তারেক কি বললো, ডাজন্ট ম্যাটার। এখানে হি ইজ দ্য চিফ এক্সিকিউটিভ, হি হ্যাজ টু ডু হিজ জব। এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, লেটস লুক ইট ইন এ ভেরি ডিপ ওয়ে। আপনি একটা কোশ্চেন আনছেন যে কোয়াড, ইন্ডিয়া এবং আমেরিকা কি কোনো প্রেশার দিচ্ছে কি না, যার কারণে ইউনূস সাহেব হয়তো অনেক কিছু অ্যাকশন নিতে পারছেন না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনাদের সবাইকে, দর্শকদেরকে আমি আমার দায়িত্ব নিয়ে বলছি যে আমেরিকা এই মুহূর্তে সম্পূর্ণভাবে ইউনূস সাহেবের পিছনে আছেন এবং সমর্থন দিচ্ছেন। কেন বলছি কথাটা আপনি একটু অ্যানালিসিস করেন। যখন জিয়া রহমান পাওয়ার নেয় বা ধরেন শেখ মুজিবকে যখন মেরে ফেলা হয়, তারপর কতগুলো পাল্টা কু হয়েছে আপনারা সবাই জানেন, হিস্ট্রি আমাকে যেতে হবে না। যে কোনো সময় এই ধরনের একটা অভ্যুত্থানের পরে কাউন্টার রেভলিউশন থেকে শুরু করে মাল্টিপল জিনিস ঘটে। গত 11 মাসে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। আপনার আর্মি পুরা সেট আপ ইন্ডিয়ার করা, অ্যাডমিনিস্ট্রেশন পুরা সেট আপ ইন্ডিয়ার করা, তারপরেও কিন্তু এই সরকারের বিরুদ্ধে একটা কাউন্টার কু হয় নাই। এটা কাউন্টার কু হয় নাই, হুইজ প্রোটেক্টিং আপনি নিজেকে কোশ্চেন করেন যে কে ইউনূস সাহেবকে প্রোটেক্ট করতেছে এখানে। কেন ওয়াকার, যেখানে সে চায় নাই কখনো ইউনূস সাহেব প্রধান হোক, তারপর সে একটা কু করতে পারে নাই, কেন হি ফেইলড? ওনার কি মনের ইচ্ছা নাই? ভারত কি চাচ্ছে না এটা যে কু করে আবার আওয়ামী লীগকে পাওয়ার আনা? তারা করতে পারে না 11 মাসে, এবং কোনো জায়গায় তারা কিন্তু এটার অ্যাকশন নিতে পারে নাই। এই অর্থাৎ এই না যে তাদের লোক নাই বা তাদের কোনো সেট আপ নেই, তাদের পুরো সেট আপ আছে, তারপরে তারা পারতেছে না বা ওই ধরনের জায়গায় যেতে পারেন নাই। তারপরে ধরেন আপনি যদি গোপালগঞ্জের ঘটনা বাদ দেন, আপনি ইন্ডিয়া কিন্তু ইভেন পার্বত্য চট্টগ্রামে ঝামেলা করতে পারেন নাই। হ্যাঁ, তাতে এগুলো পরিষ্কার যে ইন্ডিয়া সাথে আমেরিকা এক লাইনে না বাংলাদেশের ব্যাপারে, এবং এক লাইনে না বলেই ইন্ডিয়া বারবার নানা ধরনের ইকোনমিক প্রেশার তৈরি করতেছে এই গভর্নমেন্টের এগেনস্টে। সেটা কিন্তু নট ইন আমেরিকান লাইন। আমেরিকা পুরোপুরি এই সরকারকে সাপোর্ট দিচ্ছে এখন পর্যন্ত, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতেছি। এবং এটা আরেকটা এক্সাম্পল হলো আমেরিকা, আপনি যেটা বলছিলেন যে ইন্ডিয়ার ব্যাপারে, এই যে আপনি মণিপুরের ঘটনা যদি দেখেন বা অন্যান্য যে 7 সিস্টার যেসব আনরেস্ট হচ্ছে বা মায়ানমারে যেসব হচ্ছে, এগুলোর পিছনেও কিছু আমেরিকার হাত আছে। এবং এটা ভারতের বিরুদ্ধে যাচ্ছে, এই জিনিসগুলো ভারতের পক্ষে যাচ্ছে না। ইভেন তারা পার্ট অফ দ্য কোয়াড হলেও আমেরিকার সাথে এই মোদি সরকারের নট ইন দ্য সেম লাইন বিকজ অফ বাংলাদেশ ইয়ে। সুতরাং এইটা আমাদেরকে বুঝতে হবে। এই জায়গাটা থেকে ইউনূস সাহেব বা ইউনূস সাহেবের এই সরকার যখন একটা দায়িত্ব নিয়ে কাজ না করতে পারেন, আমি এটা আমেরিকাকে অন্য কাউকে দোষ দিব না, আমি এটা দোষ দেবো পুরোপুরি এই সরকারকে। হতে পারে যে ইউনূস সাহেব ইজ ভেরি নাইভ পারসন, উনি মনে করেন যে উনি একজনকে ডেকে বললে এই শুনো তুমি ভালো হয়ে যাও, কালকে থেকে আর মিথ্যা কথা বলো না, এবং অবশ্যই পরদিন থেকে সেই লোকটা মিথ্যা কথা বলা বন্ধ করে দিল, বিকজ ইউনূস সাহেব বলেছেন দিস ইজ নট হাউ ইউ রান এ কান্ট্রি। উনি উইশফুল থিঙ্কিং করতে থাকেন, বাট হি ডাজন্ট টেক দ্য অ্যাকশন। ওনার সময় আসছে, এই 11 মাস ইজ এনাফ টাইম টু কারেক্ট দ্য কোর্স অফ দ্য কান্ট্রি। ওনার সময় আসছে টু শো দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড দ্যাট যে সাপোর্ট ওয়ার্ল্ড তাকে দিচ্ছে, যে সাপোর্ট আমেরিকা তাকে দিচ্ছে, যে সাপোর্ট বাংলাদেশের জনগণ তাকে দিচ্ছে, হি ভ্যালু দ্য সাপোর্ট অ্যান্ড হি ক্যান টেক অ্যাকশন। যদি এটা না পারেন,
আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলবো, আপনাকে দরকার হলে আবার নোবেল প্রাইজ দেওয়ার জন্য আমরা চাবো, কিন্তু আপনি তাহলে দেশ চালান না। ইউ ফেল দ্যাট। ওকে, তো এই জায়গাটায় আমি পরিষ্কারভাবে ওনাকে এই জিনিসটা বলতেছি। এবং খলিল সাহেব যে অত্যন্ত বিজ্ঞ এবং অভিজ্ঞ লোক, ওনার উচিত হবে ইউনূস সাহেবকে নিয়ে এবং ওনার কমিটিতে যারা সত্যিকার দেশপ্রেমিক, যারা অন্য দেশ বা অন্য দলের হয়ে কাজ করছে না, তাদের মতো লোককে নিয়ে একটা অ্যাকশানে যাওয়া এবং অ্যাকশানগুলো যেগুলো যেগুলো নিতে হবে কুইকলি অ্যাকশান নিয়ে দেশটাকে একটা 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 ভালো জায়গায় নিয়ে আসা। আর গোপালগঞ্জের থেকে শুরু করে যেখানেই অরাজকতা হচ্ছে, এই যাদের ফেইলুরির হয়েছে, আপনার উচিত হবে যে গোপালগঞ্জের ওসিকে ডাকা, এসপিকে ডাকা, সিআইডি বা এনএসএ যারা লোক ওদিকে ডেকে তলব করা যে ওয়াই ইউ ফেল দিস, হ্যাঁ, এবং ফায়ার করে দেওয়া, এবং দরকার হলে তারা যদি কনস্পিরেসি থাকে পানিশ দেন। কারণ এইগুলো না করলে ইউ আর জাস্ট শোয়িং দ্যাট ইউ আর ইনকেপেবল অফ ডুইং এনিথিং, অ্যান্ড উই অ্যাজ এ কান্ট্রি ক্যানট অ্যাকসেপ্ট দিস। আমাদের ওই লাক্সারি নাই, যে আমাদের সমাজটা ওই জায়গাটায় নাই যে ইংলিশের মতো একটা লোক কিছু করলেন না আর আমরা নিজের ভালো হয়ে গেলাম। উই আর নট গোয়িং টু বি দেয়ার। আমেরিকা, আরেকটা জিনিস আমি একটু কথা বলিনি, আমি আপনাকে আবার দায়িত্বের সাথেই বলতেছি, এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট হাসিনা এবং তার যে লোকজন, তার যে ইন্টেলিজেন্স গ্রুপ ছিল, তারা কিন্তু এগুলো জানে যে একদিন না একদিন ওদের এগুলো ফেস করতে পারে। এই জন্য তারা এনাফ আর্মস পুরা বাংলাদেশে রেখে দিচ্ছে, নানা জায়গায় তাদের লোক আছে, এবং এই লোকগুলোকে, একটা লোককে এখন পর্যন্ত এই সরকার বা সরকারের বাহিনী বা আর্মি এটা টেক কেয়ার করে নাই, এবং তাদের এই জিনিসগুলো তারা ইয়ে করে নেয়, হাতে নেয় নাই। এগুলো তাদের ব্যর্থতা, এটাতে তাদের আরও উস্কে দেওয়া হচ্ছে। এবং এই যে এই স্বৈরাচার পক্ষে যারা লোক আছে, ফ্যাসিস্টদের পক্ষে যারা রয়েছে, তারা এটার ক্ষমতা পেয়ে যাচ্ছে এবং আজকে যে অরাজকতা সৃষ্টি করতেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখন একটা নিরাপত্তাহীনতার মধ্যে নিয়ে আসছে, এবং এমন একটা অরাজকতা সৃষ্টি করবে যেখানে একটা অবস্থা তৈরি করবে যে জনগণই বলবে যে ঠিক আছে আর্মিটি পাওয়ারে নিয়ে যাক এবং দরকার হলে ইন্ডিয়া আমাদেরকে নিয়ে যাক। ওই জায়গাটা তারা নেওয়ার চেষ্টা করতেছে। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে এই ব্যাপারে, জনগণকে আগে আসতে হবে। আমি স্যালুট দিই এই ইয়াং জেনারেশনকে, তারা সাহস নিয়ে গোপালগঞ্জে গেছে যে শো দ্যাট গোপালগঞ্জ পার্ট অফ বাংলাদেশ, নট পার্ট অফ ইন্ডিয়া, এবং এই কারণে তারা এই সাহসটা দেখা এসছে। আমি মনে করি যে জনগণকে সবাই এই 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 আন্দোলনের পিছে, এই চেতনার পিছে থাকতে হবে। আর যারা এই 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 5ই আগস্টের আন্দোলনের চেতনার বিরোধী, আমি এটা আগেও আপনার টকশোতে বলছিলাম, যাদের এই চেতনা নাই তাদেরকে দিয়ে আপনি এই আন্দোলনের ফ্রুটটাকে ঘরে তুলতে পারবেন না, এটা কখনোই সম্ভব না। ওকে, আপনি যাওয়ার আমি আমাদের আজকে শো আমি বেশি লঙ্গার করব না। আমি আপনার কাছ থেকে এমনি জানতে চাচ্ছি, আপনি আপনি কনক্লুড করবেন 10 সেকেন্ডে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইতিমধ্যে অনেক সাজেশন দিয়েছেন, কিন্তু যাওয়ার আগে আমি আপনাকে স্পেসিফিক 2-3টা কথা বলবো, এটাকে যদি আপনি কভার করেন। গোপালগঞ্জে যেসব ভিকটিমদের মৃত্যু নিয়ে এই মতি মিয়া, প্রথম আলো, মাহফুজা নাম, ডেইলি স্টার যত কান্নাকাটি করে, তারা একটা কথা, ওখানে একজন হিন্দু ভিকটিম আছে 4 জনের মধ্যে, তারা ভিউজ ভাবে ফোকাস করছে। আর মিটফোর্ডে যে সোহাগ মারা গেছে, সোহাগের ডেড বডির উপরে একটা হিন্দু লোক উঠে লাফাইছে ডেড বডির উপরে, এটা নিয়ে তারা কোনো নিউজ করে নাই, না প্রথম আলো না ডেইলি স্টার। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে শুধু ওয়াকার আছে এটা না, ওয়াকারের সাথে আরো 30-35 জন জেনারেল আছে, সাথে আছে প্রথম আলো, সাথে আছে ডেইলি স্টার, সাথে আছে রুমিন ফারহানা, সাথে আছে মোস্তফা ফিরোজ, সাথে আছে বিএনপির ভারতপন্থী কুত্তার বাচ্চারা। এখন এদের সবাইকে ফেস করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি ওই সময়টা আসছে যে একটা সিদ্ধান্ত নিবে, ইদার মেক ইট অর ব্রেক ইট? পরিস্থিতিটা কি ওখানে আসছে আপনি মনে করেন? আর যদি এসে থাকে তাহলে ইউনূসের এক্স্যাক্টলি এখন কি করা উচিত? প্রথমে আমি আপনাকে বলি, এটা ভেরি ইম্পর্টেন্ট থিং যে প্রথম আলো ডেইলি স্টারের কথা আপনি নিয়ে আসছেন। আপনারা জানেন প্রথম আলো ডেইলি স্টার ইজ ওয়ার্কিং ফর ইন্ডিয়ান হেজিমনি, এবং তারা গ্রেনেড হামলা থেকে শুরু করে লস ট্রাক, অস্ত্র মামলা থেকে শুরু সব কিছুতেই তাদের একটা ফিঙ্গারপ্রিন্ট পাবেন, যেখানে তারা পুরো জিনিসটাকে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে এবং ইন্ডিয়ার পক্ষে জিনিসটাকে নিয়ে আসছে, একটা মিথ্যা কেস দাঁড় করছে। আমি যদি এনএসআই প্রধান হই, আমি তাদেরকে প্রথমেই ধরে
জেলে ঢুকাবো এবং ইনভেস্টিগেট করব যে তারা কাদের হয়ে কাজ করতেছে। যেই দোষ, আমি আবারও বলবো, পত্রিকা মালিক বা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল একটা লোকও যদি হয়, সে যদি দেশের বিরুদ্ধে কাজ করে, বিগত দিনে কাজ করছে ফেসিস সরকারকে রাখার জন্য, এখনও কাজ করতেছে ফেসিস সরকারের পক্ষে বা দেশের বিরুদ্ধে, অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ নেশন, এটা আমার দায়িত্ব টু টেক দ্যাট পারসন ইনটু অ্যাকাউন্ট। এটা যদি আমি না করি, তার মানে আমি তাদেরকে এনকারেজ করতেছি, আমি তাদেরকে পারমিট করতেছি টু হার্ট দিস কান্ট্রি অ্যান্ড দিস এই স্বাধীনতাকে। এই জন্য আমি 10 সেকেন্ডে যেটা আমি ওনাকে রিকোয়েস্ট করব যে প্লিজ টেক অ্যাকশান। যে কোনো লোক, যে কোনো পত্রিকা, যে কোনো এজেন্সি, যে কোনো ইয়েতে কেউ যদি আপনি মনে করেন তারা দেশের বিরুদ্ধে কাজ করতেছে, বিগত দিনে তারা দেশের বিরুদ্ধে কাজ করে গেছে, সে যত বড় পত্রিকার মালিকই হোক না কেন, অ্যারেস্ট দেম, টেক দেম টু দ্য কোর্ট, শো অল দ্য এভিডেন্স অ্যান্ড পুট হিম ইন জেল বিহাইন্ড দ্য বার। আর দেশের বিরুদ্ধে কাজ করলে আমি মনে করি তার ফাঁসি হওয়া উচিত। এটা এখন দেশে আইন আছে কি না আছে, দেশ ডিফারেন্ট থিং। আর এই মুহূর্তে যেটা ওনার দরকার, এই আপনার বাংলাদেশের প্রত্যেকটা লোকের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একটা দৃঢ় একটা জায়গাতে নিয়ে যেতে হবে 10 থেকে। তার জন্য প্রয়োজন হলে আর্মি থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে যতগুলো জায়গাতে চেঞ্জ করা দরকার, এই মুহূর্তে হি হ্যাজ দ্য রাইট অ্যান্ড হি হ্যাজ দ্য পাওয়ার, অ্যান্ড জনগণ তার পক্ষে আছে। হি শুড টেক অ্যাকশান। বসে বসে কানলে আপনার জিনিস হবে না। আমি কানলাম, আমি চাই কেউ আমার কথা শুনেন না, দ্যাটস নট দ্য এক্সকিউজ। উই আর নট এক্সপেক্টিং এনি এক্সকিউজ ফ্রম এ প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি। উই ওয়ান্ট টু সি দ্য অ্যাকশন and that's what we need. We don't need excuse. আপনি কেন পারলেন না আমরা শুনতে চাই না। আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি জনগণের লিডার, আপনি জাস্ট গো অ্যান্ড এক্সিকিউট দ্যাট। থ্যাংক ইউ। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আজকের আমাদেরকে এই ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদেরকে আপনি সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম। আমি এবার ডক্টর এস এম নওশের আলী, আপনাকে 10 সেকেন্ড 15 সেকেন্ড আপনাকে আমি সময় দেব। আজকের পুরা শোটাকে যদি আপনি সামারাইজ করেন, এবং অন দ্য আদার হ্যান্ড ডক্টর ইউনুসকে, ডক্টর মুজিবুর রহমান মজুমদার যেভাবে ডক্টর ইউনুসকে সাজেশন দিয়েছে, এ ব্যাপারে আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান, আরো কিছু বলতে চান অথবা রিপিট করতে চান, প্লিজ। আপনার মাইক্রোফোন অফ, আপনার মাইক্রোফোন অফ। জি বলেন। কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, ডক্টর ইউনুসকে আসলে সাজেশন দেওয়ার মতো বা মানে পরামর্শ দেওয়ার মতো অত বড় মাপের জ্ঞানী আমি নই, এটা আমার ধৃষ্টতা। তা আমার আগে যিনি বলে গেছেন উনি অত্যন্ত সময়োপযোগী কথা বলেছেন এবং অত্যন্ত সুচিন্তিত মত উনি দিয়েছেন। এখন এটা যদি ডক্টর ইউনুস সাহেব শুনে থাকেন এই লাইফটা, আমি মনে করি যে ডক্টর ইউনুস সাহেব একটু চিন্তা ভাবনা করা উচিত, মানে ওনার করণীয় কাজ নিয়ে। আসলে আবেগ দিয়ে আসলে দেশ চলে না, দেশ চলে আসলে বাস্তবতা নিয়ে, এবং ওনাকে বাস্তবতাটা বুঝতে হবে। এবং দেশের মানুষ ওনাকে যে মানে ভালোবেসে ওনাকে যে দায়িত্বটা দিয়েছে, পাহাড় সম প্রত্যাশা ছিল ওই সময় যখন ওনারা দায়িত্বটা নিয়েছেন ওনাদের, তখন ওনার উচিত ছিল যে জিনিসগুলা কি কি করতে পারে বা কি কি প্রতিবন্ধকতা ফেস করতে হতে পারে সেটা ওনার একটা হোমওয়ার্ক করে নেওয়া উচিত ছিল, এবং ওই হোমওয়ার্কের বেসিসে ওনার এগিয়ে যাওয়া উচিত ছিল। কারণ একটা সরকার চলে গেল, তার সমস্ত কিছু এখানে রয়ে গেল, ব্যুরোক্রেসি থেকে শুরু করে আরবি থেকে শুরু সব সেট আপ এখানে রয়ে গেল। ওই সেট আপ রেখে তো আসলে মানে দেশ চালানো সম্ভব না, কারণ এরা পদে পদে বাধা দিবে এবং দিচ্ছেও তাই, এবং ওটা হচ্ছেও কিন্তু এরকম। এবং আপনারা দেখেছেন যে ডক্টর ইউনুস সাহেবের প্রথম 1 মাস কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল। প্রথম একবার যেরকম যে বিচারপতিরা কি করার চেষ্টা করেছিল, তারপরে আবার ওই যে আনসাররা রাস্তায় নামলো, তারপরে আবার ওই যে সচিবালয় থেকেও একটা ঘটনা ঘটেছিল, এরকম বেশ কয়েকবারই ওনাকে কিন্তু বেশ ফেস করতে হয়েছিল, এবং এইগুলোর কারণে কিন্তু ওনার মানে কাজ করতেও কিন্তু বেশ অসুবিধা হয়েছে। তো আমরা যেটা চাইবো যে ডক্টর ইউনুস সাহেব একটু শক্ত হতে হবে, যেহেতু একজন রাষ্ট্রের যিনি থাকবেন সর্বোচ্চ প্রধান হিসেবে যিনি থাকবেন, তিনি আসলে কোমলে কঠোরে মিশানো একজন ব্যক্তিত্ব হইতে হবে। শুধু কোমল ব্যক্তিত্ব দিয়ে আসলে দেশ চালানো সম্ভব না, ওনাকে প্রয়োজন, রাষ্ট্রের প্রয়োজনে উনি কঠোর হবেন, এবং যাকে যেখানে প্রয়োজন মানে যে দায়িত্ব অবহেলার কারণে তাকে তিনি নির্দ্বিধায় তিনি তাদেরকে এখান থেকে পদ থেকে সরিয়ে দেবেন। কে কি ভাবলো, কে কি প্রতিক্রিয়া হলো সেটা না চিন্তা করে যে এই লোক রাষ্ট্রের প্রতি লয়াল আছে কিনা সেটা দেখতে হবে, তার সরকারের প্রতি লয়াল আছে কিনা সেটা দেখতে হবে। ওকে, আপনি কি শুনতে পাচ্ছেন নওশের আলী? ওকে, আমি নওশের আলী, ওনাকে বোধহয় আমি লস করছি। আমি এবার অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন, আপনার কাছে আমি সামারাইজেশন চাইবো, এবং আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি কোনো প্রকার সাজেশন করতে চান প্লিজ।
ধন্যবাদ জাকব মিল্টন ভাই। এখানে আমাদের সবাই আজকে আলোচক কিন্তু সবাই মূল্যবান তথ্য দিয়ে ওনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন। আমি শুধু আরেকটি কথা সংযোজন করব, যেখানে মাহফুজা নামের সাথে উনি ইন্টারভিউ দিয়েছেন এবং তথ্য সচিব মানে সকলের সাথে কথা বলছেন এবং তথ্য উপদেষ্টা যে আছে প্রেস উপদেষ্টা সেও কথা বলছে। এখানে ডক্টর মুজিবের সাথে খুব পার্সোনাল সম্পর্ক আছে ডক্টর খলিল রহমান, অনেক সময় দায়িত্ব নিয়েও কথা বলেন। আমি চেষ্টা করব ওনাদেরকে বলার জন্য পার্সোনালি, মুজিবকে আপনিও বলবেন যে যদি সম্ভব হয় যে একবার ডক্টর খলিল রহমানকে আপনার এই টক শোতে নিয়ে আসা হোক, আমরা কয়েকজন আমরা তাকে প্রশ্ন করব যাতে জাতি শুনুক। যেহেতু আপনার মিডিয়াটা এত বেশি ইফেক্টিভ যে দিল্লি থেকে সবচেয়ে প্রথম আপনার এই মিডিয়াটাকে নিষিদ্ধ করছে, পরে ব্যালেন্স করার জন্য ওই পিনাকি আর ইলিয়াস ওদেরকে করছে। তারা কিন্তু বলছে যে হ্যাঁ তাদেরটা করছে, আপনারটা তারা নামও নেয় নাই। এগুলো আমরা নাই বা বললাম, কিন্তু আজকে সময় এসছে যে আপনি অনেকে বলছেন যে আমরা ইউনিসকে সাজেস্ট করছি, এটা উনি শুনবেন কিনা, ওনারা তো সময় আছে কিনা, চারপাশের লোক তো তার ব্যস্ত রাখছে আপনার শোটা যাতে না দেখতে পারে। তো আমি মনে করি এই যে মুজিবুর সাহেবের, ডক্টর মুজিবুর তার পার্সোনাল সম্পর্ক আছে তার সাথে এবং উনি সবসময় দায়িত্ব নিয়ে কথা বলেন। ওনাকে একটা ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, আপনিও করতে পারেন। আমার যেহেতু সোর্সেস আমি সেগুলো বলবো। আমরা একটা প্রোগ্রাম করতে চাই এই উপদেষ্টা যারা আছে ইনক্লুডিং আপনার খলিলকে নিয়ে, তাহলে ইফেক্টিভ সাজেশন দেওয়া, তাহলে ওনারও কিছু শুনবো আমরাও শুনবো। কারণ আমরা এত দূরের থেকে, আমি দেশে যেতে পারতেছি না, আপনার তো আছেই, হ্যাঁ আমি তো একটা রাজনৈতিক কর্মী, যত ছোট দলই হোক না কেন। কাজে প্রশ্নটা হলো যে আজকে একটাই সাজেশন দেওয়ার আছে ইউনূস সাহেবকে এবং ওনার অ্যাডভাইজারদেরকে, যদি দেশের স্বাধীনতার সর্বমুহূর্তের কোনো কারণে তাদের অবহেলার কারণে যদি এটা ব্যর্থ হয়, এরা ওত পেতে আছে, যে কোনো সময় একটা রক্তক্ষয়ী একটা ঘটনা ঘটাতে পারে। আমি দেশের বাইরে কি করব না করবো সেটা অন্য আলোচনা। প্রতিটা নাগরিকের দায়িত্ব হবে যে এই উপদেষ্টাদেরকে জবাবদিহি করা, এবং ইউনূস সাহেব এখান থেকে বাদ যাবে না। কাজে ইউনূস সাহেব যখন খুব দুর্দিনে ছিল, এখানে হিলারি ক্লিন্টন নাইসেও তাকে সেভ করতে পারে না। উনি যখন প্যারিসে ছিল উনি চিন্তা করতেছিলেন যে উনি ফেরত যাবে কি যাবেন না। কাজে এই যে গণঅভ্যুত্থানোত্তর যে বিপ্লব সমাজিত হয়েছে, যে অর্থে হোক না কেন, উনি বিপ্লবের সন্তান। এত বড় সমর্থন, এত বড় শক্তিশালী হওয়ার পরে সারা পৃথিবী তার দিকে তাকিয়ে আছে। এখন যদি উনি সিদ্ধান্ত যদি ব্যর্থ হন, তাকে পরিষ্কার মেসেজ দিয়ে দেওয়া উচিত যে আমরা কেন, কোন জনগণ তাদেরকে ক্ষমা করবে না, এবং উপদেষ্টারা যারা নাকি বসে রয়েছে তাদেরকেও বিচার আওতায় আনতে হবে, রাজপথে তাদেরকেও প্রশ্ন করবে। আমরা এখনো ইউনূস সাহেবের প্রতি শ্রদ্ধাশীল, তার প্রতি আস্থাশীল, কেন আমাদের কোনো বিকল্প নাই। বিকল্প নাই বলেই আজকে আমরা সাজেশন দিতে চাচ্ছি, কিন্তু পাশাপাশি আমাদের পাল্টা প্রস্তুতি রাখতে হবে। একটি গৃহযুদ্ধের দিকে যদি ঠেলে দেওয়া হয়, ভারতীয় আগ্রাসন যদি বিভিন্ন ভাবে যদি চিটাগংয়ের মতো যদি করে, আমরা কিন্তু হাত গুটে বসে থাকবো না দেশে বিদেশে। আমি নিজেও মুক্তিযোদ্ধা, আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিলেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এই মেসেজটা যেন, আজকের এই আলোচনাটা যেন ইউনূস সাহেবের চারপাশে যারা উপদেষ্টা আছে তাদেরকে যেন শোনানো হয়। ধন্যবাদ। ওকে, ডক্টর নওশের আপনার লাইনটা কেটে গেছিল, আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান প্লিজ। ধন্যবাদ। আমার ইতিপূর্বে দুজন আলোচক, অত্যন্ত বিজ্ঞ আলোচক, অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন এবং অত্যন্ত মানে কার্যকর কিছু ওনারা পরামর্শ দিয়েছেন ডক্টর ইউনূস সাহেবকে। আমি আশা করব যে ডক্টর ইউনূস সাহেব যদি এগুলো শুনে থাকেন এবং সেই অনুপাতে সেটা মানে আলোকে উনি ব্যবস্থা নেবেন এবং সেভাবে উনি ওনার নিজেকে তৈরি করবেন এবং সেভাবে তিনি দেশকে চালাবেন। আসলে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে বাস্তবতার নিরিখে। ওনাকে বাস্তববাদী হতে হবে এবং বাস্তবতার প্রেক্ষিতে যখন যে সিদ্ধান্তটা ওনার প্রয়োজন নেওয়া, সেই সিদ্ধান্তটা উনি নেবেন এবং ওনার ক্ষমতাকে পূর্ণ প্রয়োগ উনি করবেন। কারণ এখন আমাদের দেশটা একটা অত্যন্ত ক্রুশিয়াল একটা সময়ের মধ্যে যাচ্ছে এবং যে কোনো সময় যদি এই সরকার যদি কোনো কারণে ফল করে, সেক্ষেত্রে ব্যাপক একটা রক্তপাত হতে পারে, যেটা ডক্টর মামুন সাহেব যেটা বললেন। দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন। আসলে জানি না আসলে কি সমস্যা, তবে এখানে যে একটা বিদেশি ইন্ধন রয়েছে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমরা দেখেছি শেখ হাসিনা উস্কানি দিয়েছেন ভারত থেকে, এবং ভারতের আমার মনে করবো যে বাংলাদেশে থাকা কিছু লোক যারা আছেন আওয়ামী লীগের যারা দালালি করেন, তারাও এটাতে যুক্ত আছেন। কারণ তাদের যুক্ত ছাড়া এত বড় একটা সহিংস হওয়া সম্ভব না। চিন্তা করতে পারেন সেনাবাহিনী পর্যন্ত তারা হোঁচট খেয়েছে তাদেরকে নৈরাজ্য থেকে বিরত রাখতে, অর্থাৎ কতটা পরিকল্পনা তারা করেছিল এই গোপালগঞ্জে এনসিপি নেতাদেরকে নিয়ে। হয়তো বা ভাগ্যক্রমে তারা সেখান থেকে জীবিত ফিরে আসছে।